আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফোকাসের সুন্দর একটি আয়োজনে। এই আয়োজনে আপনাদের জন্য থাকতেছে রসায়ন দ্বিতীয় পত্রের একটা স্পেশাল সাজেশন ক্লাস। এই সাজেশন ক্লাসটাতে আমরা সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। আমি আপনাদেরকে কথা দিতেছি, এখানে বইয়ের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা টপিকের এখানে সিকিউ এমসিকিউ অ্যাড করা আছে। তো এই ক্লাসটা যদি ভালো করে মনোযোগ দিয়ে করেন এবং কোন অংশটুকু পড়তে হবে সব কিছু এখানে বলে দেওয়া হবে। এবং এইখানে সিলেক্টেড কিছু সিকিউ নেওয়া হয়েছে, সিলেক্টেড এমসিকিউ নেওয়া হয়েছে, যেগুলো খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তাহলে যারা আসলে লাইভে যুক্ত আছেন আমাকে একটু কনফার্ম করেন শুধু, যে হচ্ছে আমার ভয়েসটা আপনাদের কাছে ঠিক মতো যাচ্ছে কিনা। আমি আমার মতো করে শুরু করে দিতেছি, ঠিক আছে? দেখেন, আমরা যখন পরিবেশ রসায়নটার দিকে তাকাবো, পরিবেশ রসায়নে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। আমরা জানি ওইখানে অনেক ধরনের সূত্র আছে। পরিবেশ রসায়নের প্রত্যেকটা টপিক কিন্তু এখানে ইনক্লুডেড হবে এমসিকিউগুলোতে। শুধু একটু বলি যে এগুলো হচ্ছে কীরকম করে পড়তে হবে, এটার দিকে একটু নজর দেন। তো এখন এখানে কোশ্চেনটা বলছে হচ্ছে গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান কোন গ্যাসদ্বয়ের। তা আমরা আসলে গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে কি জানি? গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে জানি আর সমানুপাতিক √1/√of হচ্ছে m। আমরা জানি যে হচ্ছে আণবিক ভর যদি বেশি হয় তাইলে ব্যাপন হারটা হচ্ছে কম হবে। তবে কখন দুইটা সমান হবে? অবশ্যই দুইটা পরমাণু বা দুইটা অণু তাদের যদি হচ্ছে আণবিক ভরটা সমান হয় তাইলেই তারা হচ্ছে ব্যাপন হারটা সমান হবে, তাইলেই তাদের হচ্ছে ব্যাপন হারটা সমান হবে। তাহলে কোশ্চেন এখানে যেহেতু বলছে যে ব্যাপন হার সমান, তাহলে আমরা আসলে এখান থেকে বের করার চেষ্টা করব কোনটা আসে। দেখেন, আমি একটু যদি চেষ্টা করি, প্রথম থেকে একটু চেষ্টা করি যে আসলে আণবিক ভরটা কত। আমি দেখতেছি কার্বনের হচ্ছে 12 দুগুণে 24 আর হচ্ছে 6, এখানে আসতেছে হচ্ছে 30। নাইট্রোজেনের হচ্ছে আমরা জানি 14 আর অক্সিজেনের হচ্ছে 16। এই হচ্ছে কত? 16 আর হচ্ছে 14 যোগ করলে এখানে আমার ঠিক আগের মতোই সেম কি আসতেছে, 30 আসতেছে। যেহেতু আমি প্রথম দেখাতেই তার দেখা পেয়ে গেছি, আর কাউকে আমার খুঁজতে হবে না, ঠিক আছে? আনসার হবে হচ্ছে এটা, যাদের হচ্ছে কি আণবিক ভরটা সমান তাদের হচ্ছে ব্যাপন হারটা সমান। কথাটা বোঝা গেছে না? আসেন আমরা সামনে যাই। এখন যদি মনে হয় যে নিচের গুলা হওয়া পসিবল, এটা বাসায় চেক করতে হবে, নিচের গুলা হওয়া পসিবল না। এখানে বলছে এসআই এককে আর এর মান। আর দ্বারা আমরা আসলে কি জানি? দেখো, আমরা আসলে পিভি ইকুয়াল এনআরটি এমন একটা সূত্র জানি। এই সূত্রটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। এই সূত্রতে আর দ্বারা বোঝায় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। কি বোঝায়? মোলার গ্যাস ধ্রুবক। এই যে মোলার গ্যাস ধ্রুবকটা আছে, এই মোলার গ্যাস ধ্রুবকের অনেকগুলো একক হইতে পারে। এসআই এককে হইতে পারে, লিটার এটিএমে হইতে পারে, ক্যালোরিতে হইতে পারে, সিজিএস এককে হইতে পারে। বইয়ে 4টাই দেয়া আছে। দেখো, একবার যদি এসআই এককে আসে, এখন তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে সিজিএস এককে কত এটা মনে রাখা, লিটার এটিএমে কত এটা মনে রাখা, ক্যালোরিতে কত এটা মনে রাখা। আচ্ছা, এসআই এককে যেটা আসছিল এটা তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ব্যবহার করি সেটা কি? 8.314 জুল পার কেলভিন পার মোল। আসো, আর বাকিগুলা হচ্ছে এখানে একটাও মিলতেছে না। আর এমন না যে বাকি যেগুলো আছে ওইগুলা সিজিএস বা ক্যালোরি এগুলোও কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, এখানে স্পেসিফিক না। আসো, তারপরে বলতেছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কযুক্ত রেখা কোন প্রকৃতির হবে। কথাটার মধ্যে এখানে সুন্দর করে বলে দিছে। কি বলে দিছে জানো? এখানে বলছে স্থির তাপমাত্রা, তার মানে টেম্পারেচার এখানে হচ্ছে ফিক্সড। টেম্পারেচার যদি ফিক্সড হয়, আমরা সূত্র জানি কি বলো? পিভি ইকুয়াল এই হচ্ছে এনআরটি। এই সূত্রের মধ্যে টেম্পারেচার ফিক্সড, এটাকে ফিক্সড করে দিলাম, এটাও ফিক্সড, এটাও ফিক্সড। তাহলে আসতেছে হচ্ছে কি? পিভি ইকুয়াল হচ্ছে ধ্রুবক। আমরা জানি এই সূত্র কার? এটা হচ্ছে বয়েলের সূত্র। এখন আমার কাছে কোশ্চেনে বলছে আয়তন মানে হচ্ছে ভি, এই হচ্ছে চাপ মানে হচ্ছে পি, তাদের মধ্যে সম্পর্কযুক্ত রেখা কোনটা? আমি যদি এই রেখাটা পি ভার্সেস ভি আঁকতে যাই, আমি জানি এটা দেখতে হবে আয়তাকার অধিবৃত্ত হবে। এখানে কি আয়তাকার অধিবৃত্ত আছে? হ্যাঁ আছে। গ নাম্বারটা হচ্ছে আনসার। বুঝা গেছে না? এখন শুধু যে হচ্ছে আমরা এই বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্রাফটা কেমন এটাই শিখবো? না 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 না, চার্লসের ক্ষেত্রে শিখতে হবে, গেলুসাকের ক্ষেত্রে কোনটা আছে ওইটাও শিখতে হবে, ঠিক আছে? তারপরে আস,
ঠিক সেম কথাটা বলতেছে, গেলোসাকের চাপীয় সূত্রের সমীকরণটা কেমন হবে। দেখো আমাদের সূত্র ছিল কি, সূত্র ছিল পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি। এটাতে যখন হচ্ছে টেম্পারেচার ফিক্স থাকে তখন এইটাকে বলে হচ্ছে বয়েলের সূত্র। যখন এটাতে চাপটা স্থির থাকতেছে, এই যে পিটা স্থির থাকে, তখন এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে চার্লসের সূত্র। আর যখন আমার কাছে আয়তনটা স্থির থাকতেছে তখন তাকে বলে হচ্ছে গেলোসাকের সূত্র। আয়তন যদি এইখানে স্থির হয়ে যায়, এইটাও তো স্থির, এইটাও তো স্থির, বাকি থাকতেছে পি সমানুপাতিক টি। এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে খ, পি সমানুপাতিক টি। বুঝছি না? তারপরে গেলাম, দেখেন এসটিপিতে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, এটা জানতে চাইছে। এখন একটা সুন্দর একটা কোশ্চেন এটা, কারণ এখানে বলছে যে এসটিপির কথা। আচ্ছা, এসটিপি যখন বলে তখন আমরা এন ইকুয়াল কি জানেন? ইটস ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। এইটা ব্যবহার করি, শুধুমাত্র এসটিপির ক্ষেত্রে এটা লিখতে পারি, তাছাড়া লিখতে পারি না। আসেন, এখন আমার কাছে বলছে কোনটা বেশি হচ্ছে জায়গা দখল করবে। আচ্ছা, তার মানে এই ভি এর মানটাই আমার কাছে বের করতে হবে। তবে আমার কাছে ইনফরমেশন কি দেয়া আছে? আমি দেখতেছি আমার কাছে ইনফরমেশনটা হচ্ছে 2 গ্রাম দেয়া আছে, তার মানে এটা ডাব্লিউর মান দেয়া আছে। ঠিক আছে, এই এনকে আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম ইকুয়াল ভি ডিভাইডেড বাই 22.4। এই ডাব্লিউর মানটা এখানে ফিক্সড, যেহেতু 2 গ্রাম সব জায়গার ক্ষেত্রে। তারপর ভি যদি বের করতে চাই, ভি ইকুয়াল আসতেছে 22.4 ডিভাইডেড বাই এই হচ্ছে সেই এম। অবশ্যই এখানে ডাব্লিউর মান দেওয়া ছিল 2, আমি এখানে চাইলে বসায় দিতে পারি। আমি এখান থেকে একটা জিনিস বুঝতেছি, যার আণবিক ভর বেশি তার আয়তন হচ্ছে কম হবে। তার মানে এখান থেকে আমার খোঁজা লাগবে যার আণবিক ভর কম তারটাই বেশি হবে, দেখা লাগবে কারটা কম। অক্সিজেনের ক্ষেত্রে কত? এখানে আসতেছে হচ্ছে 32 গ্রাম, ক্লোরিনের ক্ষেত্রে আসতেছে 71 গ্রাম, হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4 গ্রাম, নাইট্রোজেনের ক্ষেত্রে আসতেছে হচ্ছে 28 গ্রাম। এগুলাকে আমি মুখস্থ বলতেছি না, না না, অক্সিজেনের পারমাণবিক ভর জানি, তাহলে আণবিক ভর বের করা যাবে। ঠিক সেম ওয়েতে ক্লোরিন, হিলিয়াম এবং নাইট্রোজেনেরটা বের করছি। আচ্ছা, বের করা শেষ। এখন এইটার মতে আমার এই যে সমীকরণ মতে আমার বলা লাগবে যার হচ্ছে আণবিক ভর কম তার হচ্ছে আয়তন বেশি। কম কার? হিলিয়ামের। তাহলে বলবো এই হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি? তারপরে তারপরের কোশ্চেনটা কি করছে, কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে? এই হচ্ছে আমার ডাল্টনের আংশিক চাপ সূত্র না? আচ্ছা, দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলার জন্য ডাল্টনের আংশিক চাপটা ছিলই এটা। আমি একটা সিলিন্ডার বলি আর একটা পাত্রই বলি, এই পাত্রের মধ্যে আমি একাধিক গ্যাস রাখবো, কিন্তু গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করতে পারবে না। যদি বিক্রিয়া করে ফেলে তাইলে আর আংশিক চাপ এখান থেকে বের করা যাবে না, নতুন একটা জিনিস তৈরি হয়ে গেছে। এই কারণে এই জায়গা থেকে দেখা লাগবে কারা কারা বিক্রিয়া করে না। সবচেয়ে সহজ কথা কি জানো? এইখানে যেই সমীকরণ আমার কাছে সংকেতটা দেয়া আছে C2H6, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। এখন অ্যালকেন তো আমরা জানি কারোর সাথে হচ্ছে কি করে না, রিয়াকশন করে না, তাই না? তাদের একটা আসক্তি থাকে, কারোর সাথে রিয়াকশন করে না। তার মানে এটাই বুঝতেছি যে এটা হচ্ছে রিয়াকশন করবে না নাইট্রোজেনের সাথে। উপরে যদি তাকাই, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে HCl, বিক্রিয়া করেছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে ফেলে। নিচে সালফার ডাইঅক্সাইড আছে, হাইড্রোজেন সালফাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, তারা বিক্রিয়া করে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে ফেলতেছে। তা আসলে হইতেছে না, না? তার মানে এই জিনিসটা হচ্ছে পরস্পরের সাথে রিয়াকশন করে না, যেহেতু রিয়াকশন করে না তাই সে হচ্ছে কি এই ডাল্টনের আংশিক চাপ সূত্র ফলো করবে। বুঝছো কথা? আচ্ছা, তারপরে আসো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেন গ্যাসের গতিশক্তি কত জুল, এটা জানতে চাইছি। দেখো, আমরা যখন গতিশক্তি বের করতে চাই আমরা অনেকে স্বাধীনতার মাত্রা এগুলা নিয়ে কনসিডার করি। যখন আমরা কেমিস্ট্রিতে আসব তখন এখানে স্বাধীনতার মাত্রাটা বলে সব কিছু ভুলে যাব। ফিজিক্সের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রার কথা চিন্তা করব। এইখানে সবসময়ই বলবো গতিশক্তি ইকে ইকুয়াল 3/2 ইন্টু এই হচ্ছে এনআরটি। আচ্ছা, এখন এটা বের করার জন্য আমি এখানে লিখলাম 3/2 ইন্টু এন দ্বারা মোল সংখ্যা বোঝায়। এই ইনফরমেশন থেকে আমি মোল সংখ্যা বের করব। মোল মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ডাব্লিউর মান দেওয়া আছে হচ্ছে 8, এম এখান থেকে কত বের করব বলো? কার্বনের 12 আর এটা আছে হচ্ছে 4,
টোটাল হচ্ছে 16, এই লিখলাম 16 ইন্টু আর এর মান কি বসাবো, যেহেতু এগুলো জুলে, দেখো এখানে জুলের কথা বলছে, তার মানে অবশ্যই 8.314 বসাবো। দেন টেম্পারেচার কথা বলছে, এ হচ্ছে 27 ডিগ্রি, অবশ্যই তাকে কেলভিনে নিব, তাইলে এটা হচ্ছে 300 কেলভিন আসতেছে। এখন এইখানে ক্যালকুলেট করে যেই আনসারটা আসতেছে, এই আনসারটাই হবে হচ্ছে এইখানের আনসার। বুঝতে পারছি কথা? আচ্ছা, তারপরে আসো, বলতেছে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা। তো আমরা আসলে আদর্শ গ্যাসের সমীকরণ পারি। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। এই সূত্রে হচ্ছে যে আমার আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের সূত্রের মধ্যে যদি আমি বসাইতে চাই, এখানে আমার ইনফরমেশন অনুসারে শুধু আমি মোল সংখ্যাটা বের করতে পারবো। তাহলে মোল সংখ্যাটা বের করি, তো n = আমরা জানি W/m। W-র মান হচ্ছে এখানে 8, আর হিলিয়ামের পারমাণবিক ভর আমি জানি হচ্ছে 4। কাটাকাটি করলে এখানে আসতেছে হচ্ছে কত বলো, 2। এই মানটা আমি এখানে বসাবো, এই হচ্ছে সেই 2, এই হচ্ছে বাকিটুকু। এটা দেখে কি মনে হইতেছে আমার আনসার কি হওয়া উচিত? অবশ্যই গ নাম্বারটা। বুঝছি। তারপরে আসো, এখানে বলতেছে অ্যামাগ্রা লেখচিত্রে কোনটি অধিক ঋণাত্মক বিচ্যুতি দিবে। এটার জন্য খুব শর্টকাট একটা কথা আছে। কথাটা জানো কি? এখানে আণবিক ভরটা দেখবা কার বেশি, সেই হচ্ছে অধিক বিচ্যুতি দিবে। এই হচ্ছে দেখো, এটার আমি করলে আসতেছে 2, এটার আসতেছে কত 44, এটার আসতেছে হচ্ছে কত 17, এটা আসতেছে হচ্ছে 4। বেশি যেহেতু কার্বন ডাইঅক্সাইডের, বলবো এটাই হচ্ছে আনসার। তবে বইয়ে অ্যামাগ্রা বক্ররেখা সুন্দর একটা চার্ট দেওয়া আছে, ওইখান থেকে তুমি দেখে রাখতে পারো কোনটা বেশি বিচ্যুতি দিতেছে, কোনটা উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু শর্টকাটটা হচ্ছে আণবিক ভরটা দেখবা কার বেশি। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে মানদণ্ড কোনগুলা, এই জিনিসটা এত মাথায় নেওয়ার দরকার নেই। আপাতত ধরে নাও যে হ্যাঁ, এটা আদর্শ গ্যাসের জন্য হচ্ছে মানদণ্ড। 0 যদি না থাকতো তাহলে আমি বলতাম এটা হচ্ছে বাস্তব গ্যাসের কথা। আর PV = nRT, এটা তো মাত্র কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করে দেখাইলাম। বাকি থাকতেছে কি, STP-তে মোলার আয়তন 22.4। আমরা তো STP লেখা যখন শব্দটা ছিল, তখন n = লিখছি V/22.4। কেন লিখতে পারছি? কারণ এটা ফলো করে, তাই না? তার মানে এটাও সঠিক। এখানে আনসার হবে কি 1, 2 ও 3। তারপরে আসো, এই হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে বলতেছে কোনটা হচ্ছে অনুবন্ধী অম্ল। জিজ্ঞাসা করছে অনুবন্ধী অম্ল, যেহেতু আমার কাছে অনুবন্ধী অম্ল জানতে চাইছে। দেখো এখানে একটা জিনিস বিক্রিয়া করে এই দুইটা জিনিস উৎপন্ন করছে। এখন দেখার বিষয় হচ্ছে, আচ্ছা আমরা অ্যাটলিস্ট জানি যে অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষার, তাই না? অ্যামোনিয়াটা হচ্ছে কি বলো, ক্ষার। অ্যামোনিয়াটা হয় হচ্ছে ক্ষার। আর এখানে পানি তো আমরা জানি নিউট্রাল, তাহলে এখন তো এখানে মারামারি পিটাপিটি শুরু হয়ে যাবে। কিন্তু জিনিসটা না, পানি কিন্তু এসিড ধর্ম প্রদর্শন করতে পারে, ক্ষারের ধর্ম প্রদর্শন করতে পারে। এই কারণে তাকে উভধর্মী অথবা অ্যামফোটেরিক বলে। ঠিক আছে, তো এই জায়গায় সে হচ্ছে এসিড হিসেবে ব্যবহার হয়েছে। অনুবন্ধী অম্ল যেহেতু বলছে, অনুবন্ধী অম্ল কার থাকে? ক্ষারের হচ্ছে অনুবন্ধী অম্ল পাওয়া যায়। আচ্ছা, আমরা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে জানি যে হচ্ছে H+ আয়ন দান করতে পারে সে অ্যাসিড, আর যে হচ্ছে H+ আয়ন গ্রহণ করতে পারে সে হচ্ছে ক্ষার। এই হচ্ছে ক্ষার, তার মানে সে কি H+ আয়ন গ্রহণ করতে পারে। H+ আয়ন যদি সে গ্রহণ করে, তাইলে এইরকম একটা জিনিস সে তৈরি করে। যেহেতু H+ আয়ন গ্রহণ করার পর সে এরকম জিনিস তৈরি করছে, তাই এটাকে বলবো হচ্ছে এই ক্ষারের অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল। জানতে চাইছে কি অনুবন্ধী অম্ল কোনটা? আনসার হবে কি ক নাম্বারটা। বুঝছি, এটা হচ্ছে অ্যাসিড, এটা H+ কোথায় ছিল, হ্যাঁ এটা দেখো, এটা অ্যাসিড, এটা H+ আয়ন দান করার পর এটাতে পরিণত হয়েছে, এটাকে বলবো হচ্ছে আমরা অনুবন্ধী ক্ষার। কোনটি উভধর্মী আয়ন? তো উভধর্মী মানে যে এসিড ধর্ম প্রদর্শন করে, ক্ষার ধর্ম প্রদর্শন করে। এসিড ধর্ম ক্ষার ধর্ম কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? যদি সে H+ আয়ন দান করে সে অ্যাসিড, যদি H+ আয়ন গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। তার এই জায়গাতে H আছে, সে চাইলে একটা H দিয়ে দিতে পারবে, দিয়ে সে হচ্ছে কি হইতে পারবে, S2- হইতে পারবে। এবং চাইলে সে একটা H গ্রহণ করে H2S হইতে পারবে। তার মানে সে চাইলে H দিতেও পারতেছে, নিতেও পারতেছে। এই কারণে সে হচ্ছে উভধর্মী। OH-কে জীবনে দেখছো যে ভাঙা যায়? এটাই তো পানি থেকে ভেঙে অলরেডি আসছে, এটা ভাঙা যায় না। আর বাকি একটাও তো হয় না। এখানে তো H-ই নাই, এই হচ্ছে সে উভধর্মী।
উভধর্মীর জায়গায় একটা কথা বলা থাকতে পারে এমফোটেরিক। কি দেওয়া থাকতে পারে বলো? এ হচ্ছে এমফোটেরিক, এমফোটেরিক এটা বলা থাকতে পারে কিন্তু। আচ্ছা, তারপরে আসো এই WH কর্তৃক অনুমোদিত পানযোগ্য পানির এইচ এর সীমাটা জানতে চাইছে। আচ্ছা, এটা হচ্ছে মুখস্থ কথা, এখানে তো আমার ব্যাখ্যা করার কিছু নাই। এটা একটা বলে রাখি, আপনারা আপনাদের পরীক্ষায় যে কোনো বোর্ডেরই হন না কেন, এটা 100% শিওর। এই হো কর্তৃক অনুমোদিত যতগুলা আছে, আর কি কি আছে আমরা জানি, পিএইচ আছে, বিউডি আছে, সিওডি আছে, ডিও আছে, টিডিএস আছে, ক্যালসিয়ামের কথা, ক্যালসিয়াম 2+ কথা বলা আছে, ম্যাগনেসিয়াম 2+ কথা বলা আছে। সবগুলা কি পরিমাণে আছে এটা মুখস্থ করতে হবে, একটা না একটা 100% শিওর আসবে প্রত্যেকটা বোর্ডে। বুঝতেছেন কেমন গুরুত্বপূর্ণ জিনিসটা? আচ্ছা, তাহলে এখানে ছিল এটা, এটা হবে আচ্ছা আনসার। ঠিক সেম আর একটা কোশ্চেন হো কর্তৃক ওইখানে টিডিএস এর পরিমাণ জানতে চাইছে। টিডিএস এরটা হচ্ছে 500, এটা হচ্ছে মুখস্থের ব্যাপার, আপনারা মুখস্থ করে নেবেন এই অংশটুকু। এই অংশটুকু যদি আপনি প্রথম পত্র থেকে পারেন তাইলে এমসিকিউ আপনাকে আর আটকাইতেই পারবে না। এবার আসেন আমরা সিকিউ এর কথা চিন্তা করি। সিকিউতে কোশ্চেনে কি আসছে, এই হচ্ছে আপনার কাছে একটা পাত্র, এই পাত্রতে আপনার কাছে কিছু ইনফরমেশন দেয়া আছে, এই পাত্রে কিছু ইনফরমেশন দেয়া আছে, বলতেছে এই দুইটা পাত্রকে হচ্ছে 3 নাম্বার পাত্রে এখানে একত্রে মিশ্রিত করা হয়েছে। যদি মিশ্রিত করা হয় আমরা হচ্ছে গ ঘটা শুধু দেখব, ঠিক আছে? ক খগুলো হচ্ছে মোটামুটি বোর্ডে যেগুলো আসছে এগুলো একটু রিভাইজ দিয়ে গেলেই এনাফ, আনসার করা যাবে ইজিলি। বলতেছে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে, এই জায়গাতে মোট চাপ কত হবে। এটা হচ্ছে আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্র হিসেবে ব্যবহার করে, এইটা ছাড়াও করা যাবে। কিভাবে জানেন, যে আমরা এখানে যদি গ করতে চাই, এই হচ্ছে গ এর জন্য সূত্র হচ্ছে পিভি ইকুয়াল P1V1 প্লাস P2V2। এখন যদি বলো যে আসলে এটা কেন নিলেন, কারণ দুইটা পাত্রকে মিশ্রিত করে এক জায়গায় রাখতেছি, তখন এই সূত্র ব্যবহার করতে হয়। এই হচ্ছে সেই আমার মোট চাপ, তাহলে নিচে কি যাবে ভি, উপরে আসবে হচ্ছে P1V1 প্লাস এখানে আসবে হচ্ছে P2V2। আচ্ছা, তাহলে P1 এর মান কত দেখো, এইখানে যখন আমরা কাজটা করতে যাব এই জায়গাটাতে, এটা আমার কাছে এটিএম এ দেওয়া আছে, এইটাও এটিএম এ দেওয়া আছে, এটা এমএল এ দেওয়া আছে, এইটাও হচ্ছে এমএল এ দেওয়া আছে। তাহলে আমি চাইলে ওই চাপ এটিএম এ দেওয়া আছে, আয়তন এমএল এ দেওয়া আছে, ওগুলোকে কোনো কিছু কনভার্ট না করে ডিরেক্ট এখানে বসাইতে পারি। যদি এমন থাকতো, একটা থাকতো এটিএম এ, একটা থাকতো প্যাসকেলে, একটা থাকতো লিটারে, আর একটা থাকতো হচ্ছে মিটার কিউবে, তখন সবগুলাকে হচ্ছে একটা ফর্মে নিয়ে আসা লাগতো। চাপের ক্ষেত্রে হয় আমি এটিএম রাখবো অথবা হচ্ছে আমি প্যাসকেলে রাখবো, আয়তনের ক্ষেত্রে হয় আমি লিটারে রাখবো অথবা আমি এমএল এ রাখবো অথবা আমি মিটার কিউবে রাখবো, রাখলে একটা এককে রাখতে হবে, চেঞ্জ করা কিন্তু যাবে না। যেহেতু সেমি দেওয়া আছে তাহলে ঝামেলাটা কমে গেছে না, ডিরেক্ট মানটা বসায় দিতে পারবো। ডিরেক্ট যখন মানটা বসাবো, P1 এর মান দেওয়া আছে হচ্ছে 2, এখানে V1 এর মান দেওয়া আছে হচ্ছে 600, তারপর এখানে দেওয়া আছে হচ্ছে 2.5, এখানে দেওয়া আছে হচ্ছে 700। ভি কি বসাবো এটা নিয়ে সবাই মারামারি করে। দেখো বি বসাইতে হইলে আমরা একদল কি বলে, একদল বলে হচ্ছে দুইটা এখানে 600 এখানে 700 আছে, দুইটাকে যোগ করে নিচে বসাই দাও, কিন্তু আসলে তো না, এই দুইটাকে নতুন একটা পাত্রে নিতেছি, নতুন পাত্রের আয়তন যা সেইটাই হবে হচ্ছে মিশ্রণের জন্য ভি। কিন্তু যদি এমন হইতো, এই পাত্রের কথা আর বলা নাই, এই দুইটাকে শুধু আমি অ্যাড করে দিছি, তখন আয়তন কত হইতো, দুইটাকে যোগ করলে যা আসতো তা হইতো হচ্ছে আয়তন। বুঝছি কথাটা? তারপরে আসো, তাহলে এখানে যেহেতু 3 লিটার দেয়া আছে, এটাকে লেখা যায় কত, এই হচ্ছে 3000 ml। ml এ কেন নিছি, ওই জায়গাতে ভি গুলা হচ্ছে ml এই দেওয়া আছে, এই কারণে নিছি। যদি আমি এখানে লিটারে বসাইতে যাই, ওই জিনিসগুলা লিটারেই রাখতে হবে। এই ছিল এখানে গ নাম্বারটার আনসার। পরের কথাটা বলতেছে উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে। আমরা জানি যে আসলে ব্যাপন হারটা ডিপেন্ড করে কার উপরে, ব্যাপন হারটা ডিপেন্ড করতেছে আণবিক ভরের উপরে। আমরা জানি আর সমানুপাতিক 1/√m। তার মানে এখানে আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি, আর যার বেশি তার হচ্ছে কম। এখন আমার কাছে যেই ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশন অনুসারে
আমার বের করতে হবে এইখানে m এর মান কত। এখন তুমি যদি বলো যে আমি কিভাবে বের করব, তাহলে আমি বলবো যে আমরা সূত্র পারি না, PV ইকুয়াল হচ্ছে nRT। এই জায়গা থেকে আমি PV ইকুয়াল বলতে পারি W ডিভাইডেড বাই M ইন্টু RT। এখন যদি বলে এটা কী করে লিখছি, n হচ্ছে W ডিভাইডেড বাই M, এটা বসাই দিছি শুধু। বসানোর পর এখান থেকে m বের করা যায়। কেন m বের করা যায়? আমার কাছে এইখানে p এর মান দেয়া আছে, v এর মান দেয়া আছে, w এর মান দেয়া আছে, p দেয়া, v দেয়া, w দেয়া, r এর মান তো জানি। আর টেম্পারেচার এখানে কোথায় বলা আছে? কোশ্চেনে কিন্তু টেম্পারেচারের মানটাও বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন শুধু বসায় দেওয়া ছাড়া আর কোনো কাজই নেই, এখানে বসায় দিব। বসায় দিলে এইখান থেকে কি বের হবে বলো? m এর মানটা বের হবে। এখন একটা কথা শোনো, কথাটা হচ্ছে এখানে p যেহেতু দেয়া আছে atm এ, v দেয়া আছে হচ্ছে ml এ, এটাকে তো লিটারে কনভার্ট করেই নিব। এই কারণে এখানে r এর মান বসাইতে হবে কি বলো? 0.0821, এটা বসাইতে হবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা আমি বসাইছি। এখন আসো কথাটা হচ্ছে এইটা যে দুইটা m এর মান বের করবা। এইখান থেকে এটাকে আমি নাম দিলাম হচ্ছে m1। ঠিক সেম ওয়েতে আরেকটা বের করবা, যাকে আমি নাম দিতেছি কি বলতো? এই হচ্ছে m2। দুইটা বের করবা, দুইটা বের করে তারপর ব্যাখ্যাটা কি বলবো? যার m এর মান হচ্ছে কম তার ব্যাপন হার হচ্ছে বেশি। এই হচ্ছে আনসারটা। তারপরে আসো, তারপরে এই হচ্ছে একটা কোশ্চেন, এই রেখাটারই বলতে হচ্ছে অ্যামাগা বক্ররেখা। আচ্ছা, এইখানে কোশ্চেনে বলা আছে বি গ্যাসটি হচ্ছে চুনা পাথরের বিয়োজন। বি কোনটা? এটা। চুনা পাথরের বিয়োজনে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে এটা হচ্ছে একদম সবচেয়ে বাঁকা হয়েছে না, ঋণাত্মক বিচ্যুতি দিছে। আচ্ছা, চুনা পাথর দিয়ে কার্বন, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা দেয়া, ওইটা কোনো সমস্যা নাই। কোশ্চেন কি করছে এটা একটু দেখি। কোশ্চেনে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তো 11 গ্রাম যদি আমি বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে চাই, আমরা সূত্র কি পারি? আমরা সূত্র পারি এটা E কে ইকুয়াল 3/2 nRT। এই হচ্ছে 3/2 ইন্টু, এখানে আমার কাছে কি ডাব্লিউর মান দেয়া আছে, লিখবো এ হচ্ছে W11। বি গ্যাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে 44 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু টি এর মান কত দেয়া আছে? টি এর মান কি কোশ্চেনে বলা? এই তো বলা আসছিল। তার মানে এখানে আসতেছে হচ্ছে কত? এ হচ্ছে 300। ক্যালকুলেট করলে এই জায়গা থেকে আমি জুল পেয়ে যাব। বুঝছি কথাটা? গেল গ। তারপর আসা হচ্ছে এখানে আমার ঘ, বলতেছে এ গ্যাস থেকে BCD গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। এই হচ্ছে সে আমার এ গ্যাস। এ গ্যাসে যেহেতু কোনো বিচ্যুতি দেখায় নাই, তার মানে এটা হচ্ছে আমার বাস্তব গ্যাস। আমি যখন এটা বর্ণনা করতে যাব তখন বলবো এখানে এ গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস। হ্যাঁ, এ গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস, আর যারা বিচ্যুতি দেখাইছে তারা হচ্ছে বাস্তব। এটা হচ্ছে আদর্শ গ্যাস, এই হচ্ছে আদর্শ। আর এখানে কি বি সি ডি, তারা হচ্ছে বাস্তব। তো তাতে কি হয়েছে? তা আমরা জানি যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, এখানে চাপ সংশোধন একটা ফ্যাক্টর থাকে এবং আয়তন সংশোধন একটা ফ্যাক্টর থাকে। এই জিনিসটা এখানে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, চাপ সংশোধন একটা ফ্যাক্টর থাকে এবং আয়তন সংশোধন হচ্ছে একটা ফ্যাক্টর থাকে। এই জিনিসটা এখানে ব্যাখ্যা করতে হবে। বাস্তব গ্যাসের সূত্র ব্যবহার করে এখানে এই জিনিসটা ব্যাখ্যা করব। এটার ব্যাখ্যা যদি আমি আরেকটু বলি, দেখো আসলে আমরা এই হচ্ছে একটা গ্যাসের মধ্যে যদি অণুগুলা থাকে, এমন অণুগুলা যদি ছুটাছুটি করে, তো তারা একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন দখল করে, তো অণুগুলা, কিন্তু আমরা ওই আয়তনটাকে কনসিডারে রাখি না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আয়তনটাকে আমরা কনসিডারে রাখি না, কিন্তু প্রকৃতপক্ষে কি একটা আয়তন তারা দখল করে। এই হচ্ছে কি এখানে আয়তন সংশোধন ফ্যাক্টর, এই ভিটা ইন্ডিকেট করে হচ্ছে এইটা। এবং চাপ সংশোধন ফ্যাক্টর কি, দেখো তারা পরস্পরের সাথে এখানে সংঘর্ষে লিপ্ত হয় এবং পাত্রের দেয়ালে হচ্ছে একটা ধাক্কা দেয়, পাত্রের দেয়ালে হচ্ছে একটা ধাক্কা দেয়। তো এই যে তারা পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হইতেছে, পাত্রের দেয়ালে আলাদা করে একটা প্রেশার দিতেছে, ওই প্রেশারের কথাটা হচ্ছে এখানে আমরা কনসিডারে রাখি না। ওইটা হচ্ছে কি আয়তন সংশোধন ফ্যাক্টর। হ্যাঁ, এই যে চাপ প্রয়োগ করতেছি এটা হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বাস্তবের ক্ষেত্রে
আদর্শ গ্যাসের ক্ষেত্রে কনসিডার করি না, কিন্তু বাস্তবের ক্ষেত্রে এগুলো যখন কনসিডার করা হয় তখন হচ্ছে যে কি আমার এটা বিচ্যুতি দেখা যায়। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে না, এই কারণে কোনো বিচ্যুতি থাকে না। এখানে আরও সুন্দর একটা ব্যাখ্যা দিতে পারো, এখানে জ্যাট দিয়ে দিতে পারো। জ্যাট দ্বারা বোঝায় হচ্ছে প্যাশন গুণাঙ্ক, পিভি ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো এই আরটি, সরি এনআরটি। এখানে এই জেডের মান যদি হচ্ছে কি হয় 1 হয়, এটা ইন্ডিকেট করে হচ্ছে আদর্শ। আর যদি 1 না হয় তাহলে কি ইন্ডিকেট করে, তাহলে এই জিনিসটা ইন্ডিকেট করে হচ্ছে বাস্তব। বুঝছো কথা? এরকম দুইটা জিনিস ব্যাখ্যা করে দিবা। এখন আসুন জৈব যৌগের মধ্যে ঢুকছে। এইখানে বলতেছে কোনটি হচ্ছে বিষম চাক্রিক যৌগ। এখন বিষম চাক্রিক যৌগ, বিষম শব্দটা পাইছো না? বিষম মানে যে সমান হবে না, মানে ইকুয়াল হবে না, ডিফারেন্স, এখানে বৈচিত্র্য থাকবে। আর চাক্রিক মানে হচ্ছে একটা চক্র থাকবে। দেখো আমি যদি হচ্ছে এই হচ্ছে ফিউরানটা আঁকতে চাই, ফিউরানটার স্ট্রাকচারটা তোমার পারা লাগবে। এটাকে বলতেছে হচ্ছে তোমার সেই ফিউরান, এই হচ্ছে এটাকে বলতেছে হচ্ছে ফিউরান। ফিউরানের একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো দেখবা এই জায়গাতে আছে কি জানো, তোমার কার্বন, এই জায়গাতে আছে তোমার কার্বন, এই জায়গাতে আছে কার্বন, এই জায়গায় আছে কার্বন, কিন্তু এইখানে আছে হচ্ছে অক্সিজেন। তো এটা আসলে সুষম বলতাম কখন, যদি প্রত্যেকটা কর্নারই কার্বন থাকতো তাহলে কত সুন্দর, যে এটা সুষম বলতাম। তারপর এটাই হচ্ছে সেই আনসার, যে হচ্ছে ফিউরান, যে বিষম চাক্রিক। আমি যখন চাক্রিক প্রোপেন আঁকতে যাব, আমি একটু এঁকে দেখাচ্ছি। এইটাকে বলতেছে হচ্ছে চাক্রিক প্রোপেন। এইখানে আছে কার্বন, এইখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, 3টা কার্বন, 3 কর্নারেই 3টা কার্বন। তার মানে এখানে কি নাই বলো তো, হচ্ছে আলাদা অন্য কিছু একটা আসতেছে না। ঠিক সেম আমি যখন বেনজিন আঁকতে যাব, এই হচ্ছে সেই বেনজিন, যেটার প্রত্যেকটা কর্নারেই কি বলতো আছে কার্বন। সাইক্লোবিউটাডাইন যখন আমি আঁকতে যাব, এই হচ্ছে সেই সাইক্লোবিউটাডাইন, যেখানেও প্রত্যেকটা কার্বনে কি বলতো, প্রত্যেকটা কর্নারে হচ্ছে কার্বন। তার মানে সবগুলোই সুষম, একমাত্র ফিউরান হচ্ছে বিষম। তারপর এটাতে আসো, বলতেছে হ্যাটারো। এক তো হচ্ছে হ্যাটারো, হ্যাটারো মানে কি বলো, এই যে কিছুক্ষণ আগে মাত্র দেখে আসছি, বিষম। বিষম হবে, তার পাশাপাশি একটা কথা বলা, অ্যারোমেটিকও হইতে হবে, অ্যারোমেটিকও হইতে হবে। আগে এখান থেকে খুঁজে নেওয়া লাগবে যে অ্যারোমেটিক কোনগুলা। এখানে চোখে একটা পড়তেছে হচ্ছে পিরিডিন, এটা অ্যারোমেটিক, এটা আমি জানি, তো এটা তোমরাও জানো, আমি জানি না। এই হচ্ছে পিরিডিন, যার সংকেত হচ্ছে এই যে এইরকম। এখন এখানে দেখো তো, হ্যাটারো মানে বিষম, এই কর্নারে আছে কি কার্বন, এইটাতে আছে কার্বন, এইটাতে আছে কার্বন, এইটাতেও আছে কার্বন, এইটাতেও আছে কার্বন, কিন্তু এখানে তো কার্বন নাই। তার মানে আনসার কিন্তু এইটাই। হ্যাঁ, আর বাকিগুলা যখন দেখতে যাব বলবো ইথিলিন অক্সাইড, এই হচ্ছে সেই ইথিলিন অক্সাইড। এখন তুমি তো বলবা যে ভাই, যে এটাও তো তাইলে আসতেছে হচ্ছে যে কি জানি বলে হ্যাটারো, তাহলে এটা কেন আনসার হইল না? এটা হ্যাটারো ঠিক আছে, কিন্তু এটা অ্যারোমেটিক যৌগ না, এই কারণে কিন্তু এটা আনসার হয় নাই। বুঝতেছ কথা? তারপর এটাতে আসো, বলতেছে আলোক সমানতা প্রদর্শন করে। আলোক সমানতা প্রদর্শন করার জন্য শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কি বললাম? কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বন মানে কি, একটা কার্বনে যখন 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত হয় তখন তাকে হচ্ছে কাইরাল কার্বন বলে। আচ্ছা, এখন তাহলে আমার আঁকা লাগবে, আমি যদি বিউট-2-অল এখানে আঁকতে চাই, আগে 4টা কার্বন লিখব। এই হচ্ছে 4টা কার্বন, 4টা কার্বনে 2-অল মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে OH আছে, আর বাকি যেই কার্বনগুলো আছে সবগুলার হাত পূর্ণ করে দিব। সবগুলার হাত যদি আমি পূর্ণ করে দেই, আমি দেখতেছি এইখানে একটা কার্বন পাওয়া গেছে, যেই কার্বনে এইখানে CH3, এইখানে আছে OH, এইখানে আছে H, এইখানে আছে CH3, CH2। একটা কার্বনে কি 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, একটা কাইরাল কার্বনের অস্তিত্ব আছে। তার মানে বলবো এটাই হচ্ছে সেই কি বলতো আলোক সমানতা প্রদর্শন করে। কথাটা বোঝা গেছে? এখন বাকিগুলা যদি আমি আঁকি দেখবো একটাতেও এমন কাইরাল কার্বন পাওয়া যায় না। তারপরে আসো, কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে? সক্রিয়তা কারা হ্রাস করে? যারা হচ্ছে মেটা নির্দেশক তারা হ্রাস করে। তো মেটা নির্দেশক চেনার একটা উপায় আছে, মেটা নির্দেশক। মেটা নির্দেশক দেখবা যাদের মধ্যে ডাবল বন্ধন আছে আর হচ্ছে ট্রিপল বন্ধন আছে তারা হচ্ছে মেটা নির্দেশক।
আমি যদি এটাকে স্ট্রাকচার আঁকতে যাই দেখবো এই হচ্ছে কার্বন, ডাবল বন্ধন অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন। এটা আঁকতে গেলে এখানে ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া যায়, এটাই মেটা নির্দেশক, এটাই সক্রিয়তা হ্রাস করবে। এমন আরও আছে, কি আছে, COOH, আরও আছে CN, আরও আছে এই হচ্ছে NO2, ঠিক আছে, যাদের মধ্যে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন পাওয়া যায়। এখন সক্রিয়তা হ্রাসের জায়গায় বৃদ্ধি বলতে পারে কারা বৃদ্ধি করে? যারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, যারা হচ্ছে কি বলতো অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশকগুলো হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি করে, তবে এক্সেপশন আছে, ক্লোরাইড আয়নটা করে না অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও। এখানে এটা চেনার উপায় হচ্ছে কি একক বন্ধন যাদের থাকবে, যেমন এখানে বললাম আমি মনে করো NH2, এই হচ্ছে CH3, এটা বললাম, তারপরে মনে করো আচ্ছা CH3, তারপরে মনে করো হচ্ছে বললাম আর কি বলা যায় CH3, এই হচ্ছে OCH3, মানে যাদের মধ্যে একক বন্ধন আসলে থাকবে তাদেরকে আমরা শর্টকাটে বলে দিতে পারতেছি অর্থপ্যারা নির্দেশক। বুঝছো কথাটা? তারপরে আসো, তারা কিন্তু বৃদ্ধি করে আর তারা হচ্ছে হ্রাস করে। এখানে বলছি কোনটা অর্থপ্যারা নির্দেশক, মাত্র এখানে বলে আসছিলাম এটার স্ট্রাকচার যদি আঁকতে চাই এখানে ডাবল বন্ধন আছে, এটার স্ট্রাকচার যখন আমি আঁকতে যাব দেখো ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া যায়, এটা আঁকতে গেলেও পাওয়া যায়। এই হচ্ছে এই জিনিসটা NH2 যেটা ছিল তার ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, শুধু এই জিনিসটার একটা ব্যতিক্রম ছিল, একক বন্ধন দিয়ে চেক করা যায় না, সেটাই ছিল কি এই হচ্ছে NHCOCH3, এটা একটা ব্যতিক্রম, এটা একটু মনে রাখলেই হইতো আর কি। যাই হোক, অর্থপ্যারা নির্দেশক। আর তাছাড়া আমি বাকি তিনটা অপশন চেক করে বলতে পারতেছিলাম তারা আসলে মেটা নির্দেশক, বাকিটা থাকতো অর্থপ্যারা নির্দেশক। তারপরে আস বলছি কোনটা হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি করে, এমন একটা কথা বলা আছে বৃদ্ধি করে। এখন হফম্যান ডিগ্রিডেশন শব্দটার মধ্যেই কি আছে, ভাইঙা ফেলে, ভাইঙা হচ্ছে ছোট ছোট করে ফেলে, তার মানে জিনিসটা কি হবে বলতো, এটা তো আর বৃদ্ধি করতেছে না, এটা হচ্ছে হ্রাস করছে। ডিকার্বক্সিলেশন, এইখান থেকেও হ্রাস নাকি হইতেছে। সমানুকরণ মানে সমান থাকে, ভাই তিনটার মধ্যেই যদি বলা থাকে একটা সমান, দুইটা হচ্ছে কমে যায় কমে যায়, বাকি যেটা থাকে ওটা যদি নাও জানতাম এটা কি হইতো উডস। এখন আমি একটু বলবো যে এখানে যেই যেই ইকুয়েশন বা বিক্রিয়ার কথা বলতেছে আপনাদের উচিত হচ্ছে এই বিক্রিয়া এবং ইকুয়েশনগুলো বই থেকে দেখে না, ঠিক আছে, তার মানে এইগুলো থেকে কিন্তু আসবে। উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতাম কেমন, আমার কাছে মনে করেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সরি আমার কাছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থাকে, এবং এই জায়গায় যদি আমি সোডিয়াম এবং শুষ্ক ইথার ব্যবহার করি, শুষ্ক ইথার ব্যবহার করি, তখন এই জায়গা থেকে কি উৎপন্ন হইতো, হচ্ছে আর, এই হচ্ছে আর অ্যালকেন উৎপন্ন হইতো। এই হচ্ছে উডস বিক্রিয়াটা। আসো এখানে বলতেছি হ্যালোফোম বিক্রিয়ায় হচ্ছে অংশগ্রহণ করে কারা, এটা খুব সুন্দর একটা শর্টকাট আছে, কি জানো, যারা হচ্ছে যাদের হচ্ছে দেখবা CH3CO এটা থাকতেছে। এখন COটাকে এইভাবে লেখা উচিত না, এই কারণে আমি এইভাবে লিখতেছি, এই কারণ তাদের মধ্যে তো ডাবল বন্ধন থাকে। এই মূলকটা যাদের মধ্যে থাকে এবং যাদের মধ্যে এই মূলকটা থাকে তারা হচ্ছে কি করে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এটারও একটা শর্ত আছে, অবশ্যই এইখানে হয় কার্বন থাকতে হবে, না হয় কি হাইড্রোজেন থাকতে হবে, অন্য কিছু হলেও আবার দিবে না। যেমন আমি যদি লিখতে চাই CH3 C ডাবল বন্ধন OH, এখন তো বলার কথা এখানে যেহেতু এই মূলকটা আছে তার মানে সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কিন্তু কি জানি আরেকটা কথা বলছি, এখানে অবশ্যই কার্বন অথবা হাইড্রোজেন থাকতে হবে, এখানে আছে কি অক্সিজেন, তার মানে এটাও কিন্তু কি করবে না, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এখন এখানে আমি দেখি কোনটা, ইথানলের ক্ষেত্রে যদি দেখি CH3 C ডাবল বন্ধন O, এই হচ্ছে H, দেখো এই মূলকটা পাওয়া গেছে এবং তার পাশে হচ্ছে H আছে, তার মানে এইটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তারপরে আসো কোন বিকারকটি কার্বনিল গ্রুপ শনাক্ত করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়। আমরা জানি 2,4-DNPH ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এইটা কার্বনিল গ্রুপ শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। এখন কার্বনিল গ্রুপ কাদের মধ্যে থাকে দেখো,
অ্যালডিহাইডে থাকে, কিটোনে থাকে, কিন্তু অ্যালডিহাইড কিটোন আলাদাভাবে আমি তাহলে শনাক্তকরণ করব কিভাবে? কিটোন 2,4-DNPH দিলেও কিটোন কিন্তু হচ্ছে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয় না, এইখান থেকে বলতে পারি। আর এখানে লুকাস বিকারক কখন ব্যবহার করা হয়? লুকাস বিকারক ব্যবহার করা হয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে। টলেন বিকারক কোথায় ব্যবহার করা হয়? অ্যালডিহাইড শনাক্তকরণে। ক্ষারীয় ক্যামেন উপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোথায় ব্যবহার করা হয়? বেয়ার পরীক্ষা বলি না আমরা, এই হচ্ছে সেই বেয়ার পরীক্ষা, যেইখানে অসম্পৃক্ততার পরীক্ষা করা হয়। ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন থাকলে ওইখান থেকে কি ওই যে এটার গোলাপি বা বেগুনি একটা বর্ণ থাকে, এটাকে বর্ণহীন করে ফেলে। তারপরে আসো, এখানে বলতেছে কোনটা হচ্ছে টটোমারিতা প্রদর্শন করে। এটার সুপার একটা শর্টকাট জানো কি? টটোমারিটার জন্য দেখব অপশনের মধ্যে কোনটা আছে হচ্ছে কিটোন। কিটোন কি করবে বলো? টটোমারিতা প্রদর্শন করবে। কিটোন কোনটা আছে দেখি, এখানে আছে হচ্ছে প্রোপানন। আনসার হবে কোনটা বলো? প্রোপানন। আচ্ছা, এটাকে কিন্তু গতিশীল সমানতা বলে, কিটোইনল সমানতাও বলে। এটার আরেকটা নাম কি বলো? গতিশীল সমানতা। গতিশীল সমানতা, ওইটার না লিখলাম, গতিশীল সমানতা। আর আরেকটা বলে কি বলে? আরেকটা বলে হচ্ছে কিটোইনল সমানতা। কিটোইনল সমানতা, কিটোইনল সমানতা, বুঝছ? তারপরে আসো, কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে হচ্ছে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। এখন কাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে? ইলেকট্রনের প্রতি তাদেরই আকর্ষণ থাকবে যারা হচ্ছে পজিটিভ অথবা যাদের অষ্টক সংকোচন, চাইলে আরও সেই ইলেকট্রন নিতে পারে। এখন আমি দেখতেছি এইখানে নাইট্রোজেন, দেখো এই যে নাইট্রোজেনগুলো না, তাদের উপরে কি মুক্ত জোর থাকে? অক্সিজেনে কি থাকে? মুক্ত জোর থাকে। এখানে কি অক্সিজেনে হচ্ছে মুক্ত জোর থাকে, কিন্তু এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখছো না, তাদের কোনো মুক্ত জোর নাই, তাদের অষ্টক সংকোচন হয়, উল্টা আরও ইলেকট্রন নিতে পারে, ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণ আছে। আমি তোমাকে বলি, আমাদের বইয়ে বা অ্যাডমিশন পর্যন্ত এর বাইরে আর আসতেছে না। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ট্রাইক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এর বাইরে আর কোনো ইলেকট্রোফাইল ব্যবহারই করতেছে না। তাহলে সুন্দর করে কিন্তু এটা মুখস্থ করে ফেলতে পারি। এর বাদে যাই থাকবে সবগুলোকে আমি নাম দিয়ে দিব কি বলো? নিউক্লিওফাইল। শুধু তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। বোঝা গেল না? তারপরে আসো, কার্বিলিমিন পরীক্ষা দ্বারা, কার্বিলিমিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। এখন এইখানে আরও একটা কোশ্চেন আসে, কার্বিলিমিন পরীক্ষায় কি ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম। অনেক সময় ক্লোরোফর্মের সংকেত জানতে চায়, এ হচ্ছে CH-Cl3, এই হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। বুঝছ? তারপরে আসো, এইখানে দুইটা MCQ, এইখানে দুইটা CQ দেওয়া আছে। আমি হল অফ করে বলতে পারি এই দুইটা CQ খুব গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা CQ কিন্তু কালকে আসতেছে, কালকে বলতে পরের দিন আসতেছে। হ্যাঁ, একটু ভালো করে দেখা যাবা। তারপর দেখো, আচ্ছা দেখো এখানে আমার যে চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে সেই বেনজিনের একটা চিত্র, এবং এখানে বলা আছে নাইট্রেশন। নাইট্রেশন মানে জানা লাগবে HNO3, আর কি সালফিউরিক অ্যাসিড এখানে দেওয়া হয়েছে, সালফিউরিক অ্যাসিড এবং HNO3 এই দুইটার মিশ্রণ। তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়? আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া জানি। বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া অনুসারে এখানে একটা নাইট্রোমূলক যুক্ত হবে, এখানে একটা নাইট্রোমূলক যুক্ত হবে। এখানে টিন এবং HCl দেওয়া হয়েছে। তোমরা জানো কিনা যে টিন আর HCl হচ্ছে, এখানে টিন আর HCl দ্বারা এই জিনিসটা বিজারিত হয়। বিজারিত হলে তার মানে শুধু সিম্পল একটা ক্যালকুলেশন এখানে হয় কি, অক্সিজেনের জায়গায় কি চলে আসবে? হাইড্রোজেন চলে আসবে। মানে সকল বিজারণেই কিন্তু সেম কাজটা হয়, অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন আসে, যখন জারিত হয় তখন হাইড্রোজেনের জায়গায় হচ্ছে অক্সিজেনটা আসে। বুঝছো কথা? তাহলে এবার আসো, এ হচ্ছে বি, এ হচ্ছে সি, দুইটাই কিন্তু এখান থেকে পেয়ে গেছি। কোশ্চেনে কি করছে? কোশ্চেনটা কিন্তু জানতে চাইছে এমন, কেমন জানতে চাইছে দেখো তো, যে এই সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক বিক্রিয়া অর্থপেরা অবস্থানে যুক্ত হয় না কেন? আমরা জানি যে হচ্ছে কি অর্থপেরা অবস্থানে যুক্ত সি যৌগ, কোন যৌগটা? সি যৌগ। দেখো সি যৌগটা হচ্ছে কি অ্যানিলিন। আমি এটা যদি একটু করতে চাই, এ হচ্ছে গ,
এই হচ্ছে সেই অ্যানিলিন, এই হচ্ছে সেই অ্যানিলিন। অ্যানিলিনের যেই অ্যামিনো মূলকটা আছে ওইটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশকের কাজ কি জানো? যে অর্থপ্যারা নির্দেশকগুলো হচ্ছে যখন নাইট্রেশন হবে বা হচ্ছে সালফোনেশন হইতেছে, অ্যালকাইলেশন হইতেছে, হ্যালোজিনেশন হইতেছে, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন হবে, যত ধরনের রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া হোক না কেন, অর্থ প্যারাপজিশন নির্দেশক ইন্ডিকেট করে ওই মূলকটাই সে অর্থ আর প্যারাপজিশনে যুক্ত হইতে পারবে। যেহেতু সে অর্থ প্যারা নির্দেশক, তার মানে এইখানে যদি আমি নাইট্রেশন করতে চাই, নাইট্রোমূলকটা অবশ্যই অর্থ আর প্যারাপজিশনে যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে এই জিনিসটা হয় না। মানে এই রিয়াকশনটা, এই যে দেখো কি, নাইট্রেশন মানে হচ্ছে HNO3 H2SO4, এই রিয়াকশনে এই পজিশনটা ইন্ডিকেট করে অর্থ, এটাতে বলে প্যারা। অর্থ আর প্যারাতে নাইট্রোজ যুক্ত না হয়ে মেটাতে নাইট্রোজ যুক্ত হয়েছে। এটার কারণ ব্যাখ্যা করতে বলে, কারণটা সুন্দর করে এরকম করে দিবা যে বলবা এই এনিলিন হচ্ছে ক্ষারধর্মী। এটা কি বলো? ক্ষারধর্মী। এটা ক্ষারধর্মী এবং এখানে গাঢ় অ্যাসিড, গাঢ় কি ব্যবহার করা হয়? HNO3 ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি? অ্যাসিড। অ্যাসিড আর পানি, যে অ্যাসিড আর ক্ষার যেখানে থাকবে অবশ্যই লবণ আর পানি উৎপন্ন করবে। এই এরা রিয়াকশন করে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এখন এনিলিনিয়াম আয়নের সংকেতটাও দিয়ে দিতে পারো, C6H5NH3+, এটাকে বলা হচ্ছে এনিলিনিয়াম আয়ন। এটাকে যদি তুমি স্ট্রাকচারালি এরকম করে একে দেখাইতে পারো, এইখানে না দেখাই, এই হচ্ছে সেই এনিলিনিয়াম আয়ন। এনিলিনিয়াম আয়ন, হ্যাঁ, এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। যেহেতু এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে, এই এনিলিনিয়াম আয়নটা হচ্ছে আবার কি বলো? মেটা নির্দেশক। এটা হচ্ছে মেটা নির্দেশক, এই হচ্ছে মেটা নির্দেশক, সেই মেটা নির্দেশক। এই কারণেই হচ্ছে এটা অর্থ প্যারা পজিশনে যুক্ত না হয়ে মেটা পজিশনে যুক্ত হয়। এই হচ্ছে সেই ব্যাখ্যাটা। তারপরেরটাতে আসো। তারপরেরটা হচ্ছে এখানে জানতে চাইছে উদ্দীপকের ABC যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। এইখানে সক্রিয়তার ক্রম জানতে চাইছে। এ হচ্ছে বেনজিন, বি হচ্ছে তোমার নাইট্রোবেনজিন, সি হচ্ছে অ্যানিলিন। এটার ব্যাখ্যা যখন আমি দিতে যাব, এই আমি লিখলাম হচ্ছে অ্যানিলিন, এই হচ্ছে আমি লিখলাম বেনজিন, তারপরে এখানে আমি লিখলাম হচ্ছে তোমার নাইট্রোবেনজিন। এবার আসো একটু ভালো করে নজর দিই। নজর দেওয়ার ব্যাপারটা হচ্ছে বেনজিন অপেক্ষা অ্যানিলিন বেশি সক্রিয়। কারণটা কি? উপরে যুক্ত আছে অর্থপ্যারা নির্দেশক। আমরা জানি অর্থপ্যারা নির্দেশক বেনজিন বলয় সক্রিয় করে। তার মানে তার সক্রিয়তা যেমন ছিল, এই অর্থপ্যারা নির্দেশক যেহেতু সক্রিয়কারীমূলক, সে যুক্ত হয়ে তার সক্রিয়তাটাকে আরও বাড়ায় ফেলছে। এই কারণে এতটুকু থেকে আমি বলতে পারতেছি এটার থেকে হচ্ছে এটা বেশি সক্রিয়। এখন এটার থেকে এটা যদি আমি বলতে চাই তখন কি বলবো? দেখো নাইট্রোমূলকটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক যেহেতু, সে এই বেনজিন বলয়ের যে সক্রিয়তাটা ছিল সেটা টেনে নিয়ে গেছে, মানে সক্রিয়তাটাকে হ্রাস করে ফেলছে। তাকে সক্রিয়কারী হ্রাসমূলক, হ্যাঁ, নিষ্ক্রিয়কারী মূলকও বলা হয়। যেমন হচ্ছে কিছুক্ষণ আগে এমসিকিউতে যেটা ছিল। এই অনুসারে আমি বলতে পারি এই দুইটার মধ্যে সক্রিয়তা বেশি কার? বেনজিনের। এই হচ্ছে সেই ক্রমটা। এতটুকু বলে দিলে হচ্ছে তুমি পার্শিয়াল মার্ক পাবা। এর জন্য তোমাকে হচ্ছে দেখো এই অ্যানিলিনের হচ্ছে একটা রেজোনেন্স তোমার বইয়ে দেওয়া আছে, নাইট্রোর ক্ষেত্রে একটা রেজোনেন্স দেওয়া আছে, ওই রেজোনেন্স দুইটা এঁকে দিতে হবে। বুঝছো কথাটা কি বলছি? তারপরে আসো, এই হচ্ছে একটা রিয়াকশন। এই রিয়াকশনে বলতেছে অ্যাজ এই যৌগটা তৈরি হয়েছে, এই অ্যাজ যৌগের শনাক্তকরণ বিক্রিয়া সহ লেখো। আচ্ছা, লিখতে আমার কোনোই সমস্যা নাই, আগে জানতে হবে উপরে কাজটা কি করছে। উপরের কাজের যদি লক্ষ্য করি, দেখো এখানে O3 দেওয়া আছে। O3 দেয়া এই কথাটার মানে হচ্ছে ওজনীকরণ।
ওজনীকরণ আমাদের বইতে অ্যালকিন, অ্যালকাইন আর সব একটা দেখছি হচ্ছে কি যে বেনজিনের ক্ষেত্রে আছে। তো আচ্ছা যাই হোক, এখানে কোশ্চেনে আমার কাছে দেয়াই আছে হচ্ছে কি একটা অ্যালকিনের। আচ্ছা, এই হচ্ছে অ্যালকিন। দেখো এখানে একটা যদি বলি যে ওই এ যৌগের একটা বৈশিষ্ট্য দিয়ে দিস যে এক কার্বন বিশিষ্ট একটা কার্বনিল যৌগ, এক কার্বন বিশিষ্ট একটা কার্বনিল যৌগ। আচ্ছা সমস্যা নেই। দেখো এটা যখন করতে যাব এটার একটা শর্টকাট আছে। কত সুন্দর শর্টকাট আছে জানো? এই যে দেখো শর্টকাটটা, শর্টকাটটা হচ্ছে আমার কাছে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, আমি এখানে লিখে ফেলি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা কি, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। একটা অ্যালকিন যেহেতু ডাবল বন্ধন দিতে হবে, বাকিগুলোতে কি হবে বলো, হাইড্রোজেন হবে। বাকিগুলোতে কি হবে বলো, হাইড্রোজেন হবে। বাকিগুলোতে কি হবে, হাইড্রোজেন হবে। এই হচ্ছে সেই O3। তোমরা জানো কি না যে আসলে এটাকে কত শর্টে করা যায়? এটা এই ডাবল বন্ধন অনুসারে সুন্দর করে ভেঙে দাও। ভেঙে দিছো না? এই যে ডাবল বন্ধনের জায়গায় যদি ভেঙে দিছো, এই পাশে কয়টা কার্বন আছে, 2টা কার্বন। তাইলে লিখে দাও যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড। এই হচ্ছে সেই 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। আচ্ছা, এই পাশে কয়টা কার্বন, একটা কার্বন। তাহলে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে। মানে সিস্টেমটা কি বললাম, ডাবল বন্ধন বরাবর ভেঙে দাও, এক পাশে যতগুলা কার্বন আছে 2টা কার্বন, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড। ওই পাশে একটা কার্বন আছে, তাহলে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড হবে। এই হচ্ছে শর্টকাটে ডিরেক্ট করা যায়। আচ্ছা, এ যৌগ হচ্ছে বলা ছিল 1 কার্বন বিশিষ্ট, তার মানে এই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট। কাঙ্ক্ষিত প্রোডাক্ট কোনটা? এই হচ্ছে এইটা। এটার শনাক্তকরণ জানতে চাইছি। এটার শনাক্তকরণের জন্য আমরা কি টলেন বিকারক, টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ, টলেন বিকারক এবং হচ্ছে কি বলো ফেলিং দ্রবণ, এই দুইটা রিয়াকশন যখন করাবো এইখান থেকে সিলভার দর্পণ পড়বে, এখানে সিলভার দর্পণ পড়বে এবং এই জায়গাতে কিউপ্রাস অক্সাইডের একটা হচ্ছে লাল বর্ণের অধক্ষেপ পড়বে, লাল বর্ণের অধক্ষেপ পড়বে। এখান থেকে এটা শনাক্তকরণ করা যায়। এই দুইটা রিয়াকশন সুন্দর করে বই থেকে দেখে নিবা। তারপরে আসো, তারপরে কথাটা বলছি কি, এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? এই হচ্ছে আমার এ যৌগ, এইটা এ যৌগ, এইটা হচ্ছে আমার বি যৌগ। এ যৌগের ক্ষেত্রে এই হচ্ছে এ যৌগের ক্ষেত্রে যদি আমি দেখি এইচ সি ডাবল বন্ধন ও, এই হচ্ছে এইচ। বি যৌগটা যদি খেয়াল করি, বি যৌগের ক্ষেত্রে দেখি আছে CH3 সি ডাবল বন্ধন ও, এই হচ্ছে এইচ। আমরা পড়ার সময় একটা কথা বলছি, কি বলছি, যদি হচ্ছে CH3 সি ডাবল বন্ধন ও এইটা থাকে এবং তার পরবর্তী যেই জিনিসটা আছে এটা যদি হাইড্রোজেন অথবা কার্বন থাকে, তাইলে তারা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এই জায়গাটাতে ডাবল বন্ধন আছে কিন্তু দুই পাশেই এইচ, এক পাশে CH3 নাই, তার মানে এইটা দিবে না, এইটা হচ্ছে দিবে। দেন হ্যালোফর্ম বিক্রিয়াটা আমরা এখান থেকে লিখে নিব। বুঝছি কথাটা? তারপরে আসো, বলতেছে নিচের কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর ডিপেন্ড করে না? আমরা জানি তাপমাত্রার উপর ডিপেন্ড যদি করতে না হয় তাহলে অবশ্যই ওই জায়গাতে লিটার, মোল এগুলো থাকা যাবে না। এটা একমাত্র কোথায় হয়, এটা আমরা 9-10-এও পড়ে আসছি যে কোথায়, যে মোলালিটিতে হয়। আর বাকি যতগুলো আছে শতকরা দ্রবণ বলি, নর্মালিটিতে বলি, মোলারিটি বলি, সবগুলাতেই আয়তন ml এর রিলেটেড আছে। ঠিক আছে, আয়তনটা রিলেটেড আছে, আর মোলালিটিতে হচ্ছে ভর রিলেটেড। তারপরে আস, বলতেছে 250 ml ডেসিমোলার। এই জায়গাতে একটা শব্দ ব্যবহার করছে হচ্ছে ডেসিমোলার। ডেসি মানে কি, দেখো দুনিয়ার কোথাও যদি তুমি মোলার শব্দটা পাও ওই জায়গায় বসাবা 1 মোলার, আর কোথাও যদি পাও সেমিমোলার তখন তুমি সব বসাবা হচ্ছে এটা 0.5 মোলার। যদি কোথাও তুমি পাও ডেসিমোলার তখন তুমি বসাবা 0.1 মোলার। কোথাও যদি তুমি পাও সেন্টিমোলার তখন তুমি বসাবা 0.01 মোলার। কোথাও যদি তুমি পাও মিলিমোলার তখন তুমি ওই জায়গায় বসাবা 0.001 মোলার। এইখান থেকে একটা MCQ কিন্তু আসার সম্ভাবনা
বিশেষ সমূহ সম্ভাবনা রয়েছে। যেহেতু ডেসিমোলারের কথা বলছে, এটা হচ্ছে 0.1 মোলার। আমার কাছে ঘনমাত্রা দেয়া আছে, এখানে আয়তন দেয়া আছে। এই দ্রবণটা তৈরি করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন, যেখানে আমার আণবিক ভর m এর মানও দেয়া আছে। আমরা জানি W ইকুয়াল SMV ডিভাইডেড বাই হচ্ছে 1000। এইটা কখন ব্যবহার করে 1000? যদি আমি আয়তনটা হচ্ছে ml এ নেই, আর আমি আয়তনটা যদি লিটারে নিতাম তাইলে কিন্তু 1000 নিচে ভাগ করা হইতো না। তখন মানটা বসাইলাম, উপর হচ্ছে 0.1 ইন্টু m এর মান 106 ইন্টু v এর মান কত দেওয়া আছে 250 ডিভাইডেড বাই 1000। এইটা এখানে ক্যালকুলেট করব, তারপর যেই মানটা আসতেছে ওইটাই হবে হচ্ছে আমার আনসার। বুঝছি কথাটা? তারপর আসো, বলছি কোন জারক পদার্থটি সর্বাধিক ইলেকট্রন গ্রহণ করে। এর জন্য শর্টকাট একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে এখানে তুল্য সংখ্যা দেখবা কার কত। আমি জানি ক্রোমিয়ামের তুল্য সংখ্যা কত, 6। আচ্ছা, আমি এটাও জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5। এখানে H2 হাইড্রোজেন যেহেতু দুইটা আছে, তার মানে তুল্য সংখ্যা 2। এখানে H2 যেহেতু তার হাইড্রোজেন সংখ্যা আছে দুইটা, তার মানে তুল্য সংখ্যা কত হবে বলো, 2। এই হচ্ছে কথা। তার মানে আমি বুঝতেছি যে যার তুল্য সংখ্যা বেশি, তুল্য সংখ্যাটা আসলে কার উপর ডিপেন্ড করে, কতগুলা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, কতগুলা ইলেকট্রন ত্যাগ করছে, কতগুলা ইলেকট্রন গ্রহণ করছে, এর উপর বেস করে কিন্তু তুল্য সংখ্যাটা বলে। যেহেতু এর তুল্য সংখ্যা বেশি, তার মানে সে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে। তারপরে আসো, আর এই দুইটা তো আসলে এটা গ্রহণ করতে পারে, এটা তো গ্রহণই করতে পারে না, কারণ সে হচ্ছে বিজারক। আসো, এখানে বলছে মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা। এটার মান 3.2 থেকে 4.2। দেখো এই জায়গাতে মিথাইল অরেঞ্জের কথা বলা আছে না, তোমরা শুধু মিথাইল অরেঞ্জ না, দেখবা মিথাইল রেডের কথা বলা আছে। মিথাইল রেডের কথা কোথায় বলা আছে, বইয়ে বলা আছে। এটা কিন্তু আসে, এগুলো রিপিটেড কোশ্চেন। মিথাইল রেডের কথা বলা আছে, ফেনলফথেলিনের কথা বলা আছে, ঠিক আছে, লিটমাসের কথা বলা আছে, অ্যাটলিস্ট এই তিনটা কিন্তু। আর হচ্ছে মিথাইল অরেঞ্জ, তাদের পিএইচ এর সীমাটা মুখস্থ করে রাখতে হবে। তারপরে আসো, কোন দ্রবণটি দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করা যায়। যারা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কি বললাম বলো, যারা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাদেরকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, কারণ তারা কারোর সাথে জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করতে চায় না। যেই ঘনমাত্রাটা থাকে দীর্ঘদিন যাবৎ ঠিক সেম ঘনমাত্রাটাই বজায় রাখে। এই যদি হয় কথা, তাহলে এটা বের করার একটা ট্রিক্স জানা উচিত। যেই সকল যৌগের মধ্যে আমি দেখব যে হচ্ছে সি থাকে, যাদের মধ্যে সি থাকে তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তবে দেখো দুনিয়াতে যতগুলাই শর্টকাট আছে তার একটা অবশ্যই ব্যতিক্রম থাকবে। ওই ব্যতিক্রমটা কি, HCl ব্যতীত। HCl ব্যতীত হচ্ছে কি থাকবে বলো, সি থাকলেই আমি বলবো এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এখানে কোনো সি নাই, এইখানেও সি নাই, এই জায়গাতে সি পাইছি, যেহেতু এটা সি পাইছি এটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বিপরীতটা কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বাকিগুলো ছিল হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বোঝা গেছে? তারপরে আসো, এই জায়গাতে বলতেছে এই হচ্ছে মিশ্রণ, এই মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে। মিশ্রণের প্রকৃতি বের করার জন্য আমার কাছে কি করতে হবে, দেখা লাগবে কয়টা অ্যাসিড দিছে, কয়টা ক্ষার দিছে। অ্যাসিডগুলোকে একসাথে রাখবো, ক্ষারগুলোকে একসাথে রাখবো। আমি দেখতেছি যে না, এটা তো বেশি আমাদের কষ্ট করায় নাই, একটাই দিছে। কই, শুধু HCl দিছে, আবার এখানে কি Na2CO3, শুধু একটাই দিছে। দেখো ভালো একটা কথা হচ্ছে, এখানে V এর মান কত, 100, এখানে S এর মান কত, 0.1। কিভাবে বললাম, ডেসিমোলার। তারপরে আসো, এখানে V এর মান কত, 100, এই হচ্ছে ডেসিমোলার, S এর মান কত, 0.1। আচ্ছা, তারপরে আসো, তারপরে কথাটা হচ্ছে এই দুটাকে তো মিশাইলাম, প্রকৃতিটা কীরূপ হবে ভাই। প্রকৃতিটা বের করার জন্য শর্টকাট কি, শর্টকাটটা হচ্ছে তুমি Ni বের করবা HCl এর,
এবং Nই বের করবা Na2CO3 এই জিনিসটা বের করে দেখবা কার মান বেশি, তার উপর বেস করে বলবো জিনিসটা হচ্ছে ওই রকম হবে। আচ্ছা, এখানে আমি বসাইলাম, এখানে দেখো এখানে হচ্ছে 100 ml দেয়া আছে। কথাটা হচ্ছে ml থাকলে সব সময় হচ্ছে লিটারে নিতে হয় মোল সংখ্যায় বসাইতে, বুঝছো? তাহলে 1000 দ্বারা ভাগ করব, এই হচ্ছে 1000 দ্বারা আমি ভাগ করলাম, ইন্টু S এর মান কত দেয়া আছে 0.1। এটা বের করতে গেলে এটাও 100 ইন্টু 10 টু দি পাওয়ার, বাংলা ইংরেজি একসাথে বলে ফেলতেছি, 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 0.1 ইন্টু এইখানেও ইন্টু। এখন কলমের কালারটা চেঞ্জ করা উচিত, কারণ এখানে সুন্দর একটা কথা চলে আসতেছে। এই জায়গাতে আসার পর আমি দেখতেছি এই সেল যেটা ছিল তার তুল্য সংখ্যা ছিল হচ্ছে 1, আর আমার কাছে কি সোডিয়াম কার্বনেট যেটা ছিল তার তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে আমি বসাইলাম হচ্ছে 2। এখন তুমি বলো কার গুণফলটা বড় হবে? ভাই এইখানে যা বসাইছি এখানেও তাই বসাইছি, শুধু এখানে 1 আর এখানে 2, তার মানে অবশ্যই এটা বড় হবে। যদি এইটাই বড় হয় বা এটাই বেশি হয়, এটা অ্যাসিড এটা হচ্ছে ক্ষার, তার মানে দ্রবণটা কেমন হবে? দ্রবণটা হবে হচ্ছে ক্ষারীয়। বোঝা গেছে না? আচ্ছা ঠিক আছে। এই যে কমেন্ট করতেছিলেন যে কামরুল ইসলাম রিফাত, এই তো কেমন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তড়িৎ রসায়নটা, হ্যাঁ এটা শেষ করে তড়িৎ রসায়নে চলে যাব। তারপরে দেখো এত পার্সেন্ট হচ্ছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত মোলার এটা জানতে চাইছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমরা তড়িৎ রসায়নটা শুরু করব, এটা এই ক্রমধারা অনুসারে চাইতেছি যেহেতু, এটা শেষ করি। তারপরে দেখো ঘনমাত্রা কত মোলার। আমরা ঘনমাত্রা S এর সূত্র কি জানি? 10x ডিভাইডেড বাই হচ্ছে m, এ হচ্ছে সেই 10 ইন্টু x দ্বারা এখানে কি বোঝায় কত পার্সেন্টেজ, এ হচ্ছে সেই 5। m দ্বারা কি বোঝায়? এটার আণবিক ভর, আণবিক ভর হচ্ছে কত 106। এইখান থেকে ক্যালকুলেটারে ক্লিক করলে যেই মানটা আসতেছে ওইটাই হচ্ছে আনসার। তো এখান থেকে দেখা যাচ্ছে উপরে হচ্ছে 50 আর হচ্ছে 106, এইটা আসবে, বুঝছো? কারণ এটা একের কাছাকাছি, এটাও একের কাছাকাছি, এটা হচ্ছে অর্ধাঅর্ধি, এটা হচ্ছে আনসার। তারপরে আসো, নিচের কোনটি জারক এবং বিজারক উভয় রূপে ব্যবহার করা হয়? জারক এবং বিজারক। আচ্ছা, জারক এবং বিজারক উভয় রূপে ব্যবহার করার জন্য জিনিসটা যেটা ফলো করা লাগবে, যে যেই জিনিসগুলার আমার আয়ন দেয়া আছে তারা আর কি কি ফর্ম গঠন করতে পারে এটা জানা লাগবে। এ হচ্ছে আমার Fe বলা আছে, আমি জানি আসলে সে Fe হইতে পারে, Fe2+ হইতে পারে এবং Fe3+ হইতে পারে। এখানে টিনের কথা বলা আছে, এখানে টিনটা কি হইতে পারে 2+ হইতে পারে, টিনটা হচ্ছে 4+ হইতে পারে। মার্কারির কথা বলা আছে, মার্কারির ক্ষেত্রে প্লাস হইতে পারে, মার্কারির ক্ষেত্রে হচ্ছে 2+ হইতে পারে। আমার কাছে কপার দেয়া আছে, কপার শুধু কপার হইতে পারে, কপার প্লাস হইতে পারে, এ হচ্ছে কপার 2+ হইতে পারে। এ হচ্ছে তাদের ফর্মগুলা। এখন এখানে সুন্দর একটা লক্ষণীয় বিষয় কি জানো? লক্ষণীয় বিষয়টা হচ্ছে এই যে মাঝেরগুলা দেখতেছো না, এই যে মাঝেরগুলা দেখতেছো, তারা চাইলেই একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হইতে পারে, আবার দুইটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন, যতগুলো ইলেকট্রনই হোক না কেন, গ্রহণ করে Fe-তে কনভার্ট হইতে পারে। বুঝছো কথাটা? চাইলেই কি করতে পারে বলো? ত্যাগ করে Fe3+ হইতে পারে, আর গ্রহণ করে হচ্ছে Fe-তে কনভার্ট হইতে পারে। যেহেতু তাদের এমন চিন্তা ভাবনা, তারা ইলেকট্রন গ্রহণও করতে পারে ত্যাগও করতে পারে, তাদের কি আমি জারক বিজারক বলবো। কারণ জারক কারা? যারা গ্রহণ করতে পারে। বিজারক কারা? যারা দান করতে পারে। যে দুইটাই করতে পারে তাকে জারক বিজারক দুইটাই বলবো। এই হচ্ছে কথা। তার মানে এইখানে আসছে কোনটা, ওই অনুসারে দেখতেছি Sn2+ যেটা আছে এইটাই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত আনসার। কথাটা বোঝা গেছে না? আসো পরেরটাতে যাই। আচ্ছা, তোমরা যারা লাইভে যুক্ত আছে, এই তো মেনশন দিতেছে, হ্যাঁ মেনশন দেওয়া উচিত, তাহলে সবাই একসাথে ক্লাসটা করা যায়। তারপরে আসো, এখানে এই জটিল যৌগে Fe এর জারণ মান কত এটা জানতে চাইছি, জারণ সংখ্যাটা জানতে চাইছি। এটা খুব ভালো একটা কোশ্চেন। দেখো এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে, এর আগে হচ্ছে পজিটিভ কিছু একটা দেয়া আছে, কত? পটাশিয়ামের জানি হচ্ছে +1, এখানে 4টা আছে মানে হচ্ছে +4। তার মানে বাকি যে অংশটুকু, বাকি অংশটুকু কি FeCN6, তার হচ্ছে কি 4-।
এতটুকু যেহেতু +4, বাকিটুকু হচ্ছে 4 মাইনাস। আমি বের করব কারটা, বের করব হচ্ছে Fe-টা। তাহলে এই জায়গাতে আমি বসাই দিলাম হচ্ছে x প্লাস, আমি সায়ানাইডের ক্ষেত্রে জানি হচ্ছে -1, আছে কয়টা? 6টা, ইকুয়াল এই পাশে আছে কত? -4। অতএব এইখান থেকে আমি লিখতে পারি x ইকুয়াল কত আসতেছে? x ইকুয়াল আসতেছে +2। এই হচ্ছে আমার আনসার, +2। কথাটা বোঝা গেছে? তারপরে দেখো, এটা সুন্দর একটা ম্যাথ, যেটা হচ্ছে চাইলেই এক নিমিষেই করে নেওয়া যাইতেছে। কেমন? তুমি দেখবা যে হচ্ছে এই জায়গাটাতে K2Cr27 এর তুল্য সংখ্যা কত? আমরা বলছি K2Cr27 এর তুল্য সংখ্যা 6। FeSO4 এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এই জিনিসগুলোর যখন সমতাকরণ করতে হয় তখন তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হয়। এর তুল্য সংখ্যা যাবে হচ্ছে এইখানে, এর তুল্য সংখ্যা যাবে হচ্ছে এইখানে, এক্সচেঞ্জ করতে হয়। এটাকে বলতেছে হচ্ছে কি বলো? জারক। এইটাকে বলতেছে হচ্ছে এখানে আমার বিজারক। আমার কাছে জানতে চাইছে জারক ও বিজারকের মূল সংখ্যার অনুপাত। তার মানে জারকের আগে মূল সংখ্যা আসবে 1, বিজারকের আগে মূল সংখ্যা যাবে 6। এখানে কিন্তু 6:1 দেয়া আছে, এটা কিন্তু হবে না, জারক আগে বলছে। বুঝছো কথা? এই কারণে হবে হচ্ছে 1:6। তারপরে আসো, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? যেখানে সি আছে সেটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি দেখতেছি এখানে সি নাই, সি নাই, এই যে এখানে সি আছে। আরেক দল লোক উঠে বলবে যে এইখানেও তো সি আছে, এটা কেন দাগান না? বলছিলাম এটা ছিল ব্যতিক্রম। যদি সি থাকে তাইলে তো প্রাইমারি স্ট্যান্ডার্ড, কিন্তু ব্যতিক্রম হচ্ছে HCl, HCl ব্যতীত। তার মানে এখানে যেহেতু সি আছে এটাই হচ্ছে আনসার, এটা তো ব্যতিক্রম ছিল। তারপরে আসো এই ম্যাথটাতে। এই ম্যাথটাতে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে কি, এ পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। এ পাত্রে, এই হচ্ছে আমার এ পাত্র। এ পাত্রে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এইখানে লেখা আছে, দেখো এটা হচ্ছে 250 ml, এটা হচ্ছে 250 ml ডেসিমোলার। যেহেতু ডেসিমোলার বলছে, আমি চোখ বন্ধ করে বলতে পারি এটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। এখানে বলতেছে দ্বিক্ষারীয় অম্ল, দ্বিক্ষারীয় অম্ল এগুলা দ্বারা কি বোঝায়? এগুলা দ্বারা বোঝায়, এগুলা দ্বারা বোঝায় এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপরে আসো, এখানে দেওয়া আছে হচ্ছে 50 ml, বলা আছে হচ্ছে সেমিমোলার। সেমি মানে কত? 0.5 মোলার। এ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে তার তুল্য সংখ্যা হচ্ছে কত বলো? 1। কোনো সমস্যা নাই। এখন কোশ্চেন কি করছে? কোশ্চেন দেখো, কোশ্চেনে জানতে চাইছে এই যে এ গ্যাসটা আছে বা এ পাত্রটা আছে, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। ppm এককে প্রকাশ করতে চাইলে যেই কাজটা করতে হবে, ppm এর সূত্র পারা লাগবে। আমরা দেখো তো এমন একটা সূত্র পারি কিনা। সূত্রটা হচ্ছে ppm ইকুয়াল 10⁻³ × SM। এগুলা কিন্তু ডিরেক্ট পরীক্ষায় বসাইলেও হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এই বসাইলাম হচ্ছে 10⁻³ × S। ঘনমাত্রা এখানে কত? এ পাত্রের ক্ষেত্রে জানতে চাইছে না, 0.1 দেয়া আছে, এই হচ্ছে 0.1 m। m এর মান কত এখানে কি দেয়া আছে? দ্বিক্ষারীয় অম্ল, এখানে m এর মান দেয়া নাই। m এর মান না দেয়া থাকলে তো এখানে ঝামেলা হয়ে যাবে। কোশ্চেনটা কোত্থেকে পাবো বলো? এই হচ্ছে এইরকম, দ্বিক্ষারীয় অম্ল H2, এ হচ্ছে SO4। আচ্ছা দেখো H2SO4, তাহলে এখন কত আসতেছে? H2SO4 এর ক্ষেত্রে আমরা কত জানি? এ হচ্ছে 98 বসাই দিলাম। ক্যালকুলেট করলে যে রেজাল্টটা পাওয়া যাবে এই হচ্ছে সেই ppm। বুঝছো কথাটা? তারপরে আসো, তারপরেরটা কি বলেছে? এ পাত্র
আর বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে? মিশ্রণের প্রকৃতি বের করার জন্য আমরা প্রথমে যেই কাজটা করব, প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে এই যে এরকম অ্যানি বের করব। অ্যানি বের করব কার জন্য? অ্যাসিডের জন্য। ইকুয়াল এখানে এন দ্বারা আমরা এন ইকুয়াল আমরা কি জানি বলো? এস ভি জানি। এস এর মান দেওয়া আছে কত? 0.1। ভি এর মান দেওয়া আছে কত? 250 ইন্টু 10⁻, কত বলো? -3 ইন্টু তুল্য সংখ্যা কত? ওই তো তুল্য সংখ্যা কত দেওয়া আছে? 2। এই হচ্ছে বসাইলাম হচ্ছে 2। তাহলে ক্যালকুলেট করে এখান থেকে একটা রেজাল্ট পাওয়া যাবে। তারপরেরটাতে আসো, এই এনই ইকুয়াল এখানে এনই অফ নিব কার? ক্ষারেরটা নিব। এই হচ্ছে বেইজ নিব। এখানে এস এর মান কত দেওয়া আছে? 0.5। ভি এর মান কত দেওয়া আছে? 50 ml। তাহলে 50 ইন্টু 10⁻³ ইন্টু KOH এর তুল্য সংখ্যা কত? 1। এ হচ্ছে 1 বসাইছি। দেন এখান থেকে হচ্ছে একটা ভ্যালু পাওয়া যাবে। এই যে দুইটা ভ্যালু পাইছি, এখন দেখা লাগবে এইটা বেশি আছে নাকি এইটা বেশি আছে। যেইটাই বেশি থাকবে ওইটাই হবে হচ্ছে এখানে আমার আনসার। বুঝছি? আর যদি দুইটাই সমান থাকে তাহলে বলবো যে দ্রবণটি হচ্ছে নিরপেক্ষ। বুঝছি না কথাটা? এখন ক্যালকুলেটরে ক্লিক করে দেখবো শুধু। তারপরে আসো, এই হচ্ছে একটা জিনিস, এই ম্যাথটা পরীক্ষায় তো আসবেই আসবে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, এটা আসবেই আসবে, খুব গুরুত্বপূর্ণ। আসো, কোশ্চেনটাতে কি করছে? কোশ্চেনটাতে বলছে উদ্দীপকের 3 ও 4 নং দ্রবণের মধ্যে সংগঠিত বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। তার মানে ইলেকট্রন বিন্যাস করতে বলছে না, জারণ বিজারণ দেখা, এখানে ইলেকট্রন ট্রান্সফারটা দেখাইতে বলছে। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা কিভাবে করব? কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 3 নং পাত্র কোনটা? এইটা। এখানে দেওয়া আছে পটাশিয়াম আয়োডাইড, দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, দেওয়া আছে KMnO4। তাহলে সবগুলাকে একসাথে লিখে ফেলা উচিত আমার। এই হচ্ছে আমি লিখতে যাব, গো। এই হচ্ছে KMnO4 প্লাস পটাশিয়াম আয়োডাইড প্লাস এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা লিখলাম। লেখার পরে এখান থেকে যে রেজাল্টটা পাবো, রেজাল্টটা হচ্ছে, রেজাল্টটা একটু পরে বলি, আপাতত একটা জিনিস দেখাই। একটা কথা বলছিলাম, মনে আছে? কি কথা বলছি? বলছি তুল্য সংখ্যাগুলো নাকি এক্সচেঞ্জ হয়। দেখো, এর তুল্য সংখ্যা হচ্ছে 1, এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলে এখানে হবে 5, এখানে হবে হচ্ছে কত? 1। এটা নিয়ে কোনো সমস্যা নেই। KMnO4 বিক্রিয়া করলে অপর পাশে গিয়ে হচ্ছে Mn2+ পরিণত হয়। ও আচ্ছা, এটা ও আচ্ছা, সামিয়া এখানে কমেন্ট করছে যে হচ্ছে এটা ময়মনসিংহ বোর্ড 2023, কিন্তু এখানে এ পাত্রে হবে, বি পাত্র আর বি পাত্রে হবে। আচ্ছা সামিয়া, ঠিক আছে, সাবাস। এখন দেখো আগের যে কোশ্চেনটা, এটাতে বলতেছে সামিয়া যে এরকম এক্সচেঞ্জ হবে আর কি, এটা হবে হচ্ছে এ, এটা হবে হচ্ছে বি। তখন এখান থেকে শুধু ক্যালকুলেশনটা চেঞ্জ হইতো কতটুকু? এই যে এতটুকু চেঞ্জ হইতো, এই যে এতটুকু চেঞ্জ হইতো। এখানে কত? 0.5 দেয়া, এই হচ্ছে 0.5, এই হচ্ছে 0.5 ইন্টু, তখন এখান থেকে আমি কি করতাম বলো? পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর নিয়ে আসতাম। ভরটা এখানে কত আসতো? আমরা জানি পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 39 প্লাস হাইড্রোজেনের 1, অক্সিজেন হচ্ছে 16, তাহলে আসতেছে কত? 56। এখানে ভরটা বসাই দিতাম কত বলো? এ হচ্ছে 56। তাহলে এখানে চেঞ্জ হইতো কি? এইটা, এগুলো চেঞ্জ হইতো। এটা হইতো হচ্ছে বি পাত্র, আর এটা হইতো হচ্ছে কি বলতো? এ হচ্ছে এ পাত্র। আচ্ছা, এবার ঠিক আছে তো না? তারপরে আস, তাহলে ক্যালকুলেশন শুধু এতটুকুই চেঞ্জ হইতো, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার দেখো, তুল্য সংখ্যা নাকি এক্সচেঞ্জ হয়। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হয়েছে, তার পরবর্তী কথাটা কি হয়? পরবর্তী কথাটা হচ্ছে KMnO4 রিয়াকশন করে ওই পাশে গেলে Mn2+ হয়। এখন Mn2+ হইলে তো Mn2+ আয়ন আকারে আমি রেখে দিতে পারি না, কারণ এই জায়গায় আমার কাছে সালফেট আছে।
যেহেতু আমার কাছে এই জায়গায় সালফেট আছে, এখন পরবর্তী কাজটা হচ্ছে সালফেটের সাথে, যেহেতু সালফেট আছে সালফেটের সাথে Mnটা যোগ করে দিব। তার মানে আমি এই হচ্ছে Mn, মশা যাইতেছে, আচ্ছা দেখো এই হচ্ছে Mn2+, এটা আমি যখন সালফেটের সাথে যুক্ত করব তখন হইতেছে হচ্ছে MnSO4, আচ্ছা প্লাস। তারপরেরটাতে আসো, আয়োডিন ওই পাশে গেলে কি হয় এটা জানা লাগবে, এটা আমরা জানি, এটা কি হয়, আয়োডিন গ্যাস হয়, ঠিক আছে, সরি আয়োডিন তো আর গ্যাস না, এটা তো তরল অবস্থায় থাকে, এখানে আমার আয়োডিন তরল কঠিন অবস্থায় থাকে, কঠিন একটা পদার্থ তৈরি হয় যেটা হচ্ছে একটা যৌগ, এই একটা যৌগ হয়, এটা তো আর আয়ন আকারে নাই, যেহেতু আয়ন আকারে নাই তার মানে সালফেটের সাথে যুক্ত হওয়ার কোনো পসিবিলিটি আসতেছে না। কখন সালফেটের সাথে যুক্ত হবে, যদি আয়ন আকারে ওই পাশে কনভার্ট হয়। এখন একটা কথা বলতে পারো যে এটা যে ওই পাশে গেলে আয়োডিন কঠিন একটা পদার্থ হইতেছে, আপনি জানলেন কিভাবে? এটা একটা কথা হইতে পারে। তো এইটা বই একটা চার্ট দেয়া আছে, আমি বলবো যে হচ্ছে 2-3টা জানলেই এখানে হবে এনাফ, আর কিছু জানা লাগবে না। ওই 2-3টা একটু বলে দিই। এ হচ্ছে KMnO4, ওই জিনিসটা রিয়াকশন করে অপর পাশে গেলে Mn2+ কনভার্ট হয়। K2Cr2O7, এই জিনিসটা রিয়াকশন করে অপর পাশে গেলে Cr3+ হয়। আচ্ছা তারপর H2C2O4 অক্সালিক অ্যাসিড, ওই পাশে গেলে কার্বন ডাইঅক্সাইড হয়। তারপর H2S, এটা রিয়াকশন করে অপর পাশে গেলে শুধু S হয়। তারপর এ হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এটা ওই পাশে গেলে কি হয়, আয়োডিন গ্যাস হয়। লাস্ট আরেকটা Fe2+, রিয়াকশন করে অপর পাশে গেলে Fe3+ হয়। এই জিনিসগুলো একটু জানা লাগবে যে অপর পাশে গেলে কি হয়, এটা বইয়ে দেওয়া আছে, তাও আমি এখানে লিখে দিছি। আচ্ছা তারপরে আসেন, যেহেতু এই জিনিসগুলো ওই পাশে গেলে এটা হয়েছে, তারপরে কথা এখানে আছে কি, দেখো এখানে পটাশিয়াম আছে, এই পটাশিয়ামটা অপর পাশে গেলে কি হবে, আয়ন আকারে যায়, তো তখন এই পটাশিয়াম সালফেট যুক্ত হয়ে যাবে। এবং এখানে পানি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে জারকের কথা তো কনসিডার করা লাগে। জারকের অক্সিজেন সংখ্যা কয়টা, 4টা। তার মানে এখানে চোখ বন্ধ করে লিখে দিবা 4 অণু পানি উৎপন্ন হবে। দেখো এখানে কিন্তু একটা কাজ কিপ করা, কেমন, যে এখানে কিন্তু আগে 1 আছে, এখানে 1 না থেকে যদি 2 থাকতো তাহলে ব্যাপারটা কত হইতো, 4 দুগুণে 8টা, অক্সিজেন থাকতো কয়টা, 8টা, তাইলে ওই সংখ্যা অনুসারে আমি পানি দিতাম। যেহেতু এখানে 4টা আছে এই কারণে 4 দিলাম। তারপরের কথা যেটা আসতেছে, এখন তারপরের কথাটা হচ্ছে সমতাকরণ করতে হবে। এই দুইটা তো সমতাকরণ করা শেষ। আমি দেখি এখানে কে আছে কয়টা, 2টা, এখানে আছে 1টা, তাহলে মিলাইতে হবে। মিলাইতে চাইলে আমি এখানে কি দেব, হাফ দ্বারা গুণ করলে এখানে 1টা চলে আসে। তারপর এখানে আসো, হাইড্রোজেন আছে এখানে কয়টা, 2টা, এখানে আছে কয়টা, 8টা, এখানে যদি আমি 4 দ্বারা গুণ করি তাইলে কিন্তু এটা মিলে যাচ্ছে। এখানে Mn আছে 1টা, এই পাশেও 1টা, এখানে দেখো আয়োডিন আছে 5টা, কিন্তু এখানে আয়োডিন আছে কয়টা, 2টা। আমি যদি একটা কাজ করি 5/2 দ্বারা গুণ করি তাহলে ওইখানে থাকতেছে কয়টা বলো, 1টা থাকতেছে। এখন টোটাল ইকুয়েশনে দেখো এখানে যেহেতু ভগ্নাংশ চলে আসছে, তুমি একটা কাজ করতে পারো, 2 দ্বারা গুণ করে দিতে পারো। আর যদি না করতে চাও তাও পারবা, এইভাবেও রেখে দিতে পারবা। এইবার আসো লিখি জারণ। এই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া যখন লেখা হয় তখন এই জায়গাটাতে দর্শকায়নগুলা লেখা হয় না, যে যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাদেরটা লেখা হয় না। তাহলে এই জায়গাতে দর্শকায়ন ব্যতীত আমার থাকে কি বলতো, MnO4-। এই জায়গায় দর্শকায়ন ব্যতীত থাকে কি বলো, এ হচ্ছে আয়োডিন মাইনাস। এখন কথা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া কে দেয়, জারক দেয় না বিজারক দেয়? অবশ্যই বিজারক দেয়। এখানে বিজারককে, এ হচ্ছে আয়োডিন মাইনাস, সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? একটা শর্টকাট কথা বলি, শর্টকাট কথাটা হচ্ছে এখানে তুল্য সংখ্যা আছে হচ্ছে 5, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, দুইটাকে গুণ করো, কত আসে, 5 আসে। তার মানে এখানে এই হচ্ছে সেই 5, বুঝছো কথাটা, 5টা ইলেকট্রন ত্যাগ করবে। উৎপন্ন করতেছি কি, এই জিনিসটা উৎপন্ন করতেছে না, ডিরেক্ট এটা লিখে দাও, এই যে এই জিনিসটা উৎপন্ন করতেছে। এটা গেল জারণ অর্ধবিক্রিয়া। তাহলে যদি বলি বিজারণ, বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে এবার কার ক্ষেত্রে হবে, বিজারণ অর্ধবিক্রিয়া হবে এ হচ্ছে জারকের। এখানে জারক, তাহলে কি করতে হবে, জারকের
দর্শক আয়ন ব্যতীত নিতে হবে। এ হচ্ছে MnO4 মাইনাস। এখন তুমি যদি বলো যে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 100% কি হবে বলো? যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ঠিক ততগুলো ইলেকট্রনই সে গ্রহণ করে। এটা শেষ। তারপরের কাজ কি? দেখো এই জারকের সংখ্যার উপর অক্সিজেনের সংখ্যার উপর ডিপেন্ড করে পানি উৎপন্ন হয়েছে। এখন পানিতে দেখো হাইড্রোজেন আছে কয়টা? 8টা। এই কারণে তুমি দিবা হচ্ছে এখানে কি বলতো 8H+ আয়ন, এবং এটাকে তখন লিখতে পারছিলে কি? লিখতে পারতেছিলাম এ হচ্ছে Mn2+ প্লাস 8H2O। এই হচ্ছে সে ওভারঅল কথাবার্তা। বোঝা গেল না? আবার একটা রিভাইজ দিই। এই দুইটার মধ্যে প্রথমে কি করব? তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করলাম। তারপরের কাজটা কি? এই জিনিসগুলা বিক্রিয়া করার পর কিসে পরিণত হয় এটা জানা লাগবে। ওইখানে সুন্দর করে লিখে দিছি। যদি সেটা আয়ন হয়, আয়ন হলে এখানে সালফেটের সাথে যুক্ত হবে, আর যদি আয়ন না হয় তাহলে সে মুক্ত অবস্থায় থাকবে। তারপরের কথায় আসো, জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে আমি পানি লিখে দিলাম। তারপর এখানে সাধারণ সম্মতাকৃত করলাম। জারণ অর্ধবিক্রিয়া লিখবো কার? বিজারকের জন্য। বিজারকের দর্শকায়ন ব্যতীত লেখা লাগবে। তাহলে দর্শকায়ন ব্যতীত যে অংশটুকু আছে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে এটা ডিপেন্ড করে কি? ওই যে ওই দুইটা সংখ্যাকে শুধু গুণ করে দাও, গুণ করলে 5 আসতেছে, তার মানে 5টা ইলেকট্রন ত্যাগ করতেছে। ওইখানে যেই প্রোডাক্টটা তৈরি হয়েছে এটাই আমি লিখতেছি। তারপরের কথা, তারপর আসতেছে জারক। জারকটা লিখলাম, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ততটাই গ্রহণ করবে। এখানে 8H+ এক্সট্রা দেওয়ার কারণ কি? আমরা বলছিলাম জারকের অক্সিজেন সংখ্যার উপর ডিপেন্ড করে পানি হয়, সেই কারণে পানিতে আছে হচ্ছে এখানে কয়টা? 4 অণু পানি আছে, হাইড্রোজেন আছে 8টা, এই কারণে হচ্ছে 8H+। অ্যান্ড দেন বাকিটুকু হচ্ছে লিখে দিস। বোঝা গেছে আশা করি। তারপরে আসো, এই 1 নং দ্রবণ হতে 30 ml কে জারিত করতে 30 ml কে জারিত করতে দ্বিতীয় দ্রবণ দরকার হলো। এই যে এখানে আমার কাছে একটা জিনিস দেওয়া আছে, 1 নং দ্রবণ, যে এখানে কত ml আছে? 150 ml। 150 ml দেওয়া আছে। 150 ml থেকে 300 ml কে জারিত করতে আমার 2 নাম্বারটা লাগে। পুরাটা না কিন্তু, শুধু 30 ml কে। এখন এটা যখন আমি করতে যাব, এতটুকুর মধ্যে করা যাবে। এই যে দেখো, শর্টকাট ওয়েতে আমরা অলওয়েজ করার চেষ্টা করব। কি লিখবা? আমি লিখতেছি এখানে Ne। কি বের করতে বলছে? লোহার আকরিকের ভেজালের শতকরার পরিমাণ না, তাহলে লোহার ভর জানা লাগবে। এই কারণে হচ্ছে Fe ইকুয়াল Ne। কি দিব? এখানে আমার ইনফরমেশন কার জানা আছে? এখানে ইনফরমেশন কার দেয়া আছে? এটা দেয়া আছে কার বলো? হচ্ছে K2Cr27 এর দেয়া। এই কারণে এখানে আমি লিখবো হচ্ছে K2Cr2O7। এখন চোখ বন্ধ করে হচ্ছে শুধু মান বসাবো। কেমন? এই যে দেখো এখানে W ডিভাইডেড বাই হচ্ছে M। এখন বলতে পারো যে আপনি এইখানে হচ্ছে N এর মান W ডিভাইডেড বাই M কেন বসাইছেন? কারণ আমরা মূল সংখ্যা কিন্তু অনেকগুলো সূত্র জানি। যে কেমন? N ইকুয়াল আমরা জানি কি বলো? N ইকুয়াল জানি হচ্ছে SB জানি, W ডিভাইডেড বাই M জানি। এখন এগুলো ডিপেন্ড করে কখন কোন জিনিসটা জানতে চাই তার উপর। এখন এখানে আমি লোহার ভর বের করতে বলছে, তাহলে আমি W ডিভাইডেড বাই Mটাই বসাইতে হবে। বসাইলাম। তুল্য সংখ্যা এখানে কত? আমরা দেখছিলামই, ওই যে দেখো Fe2+ থেকে Fe3+ হয়, তাহলে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা 1। এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা 1, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা 2, কারণ H আছে 2টা। এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা 2, কারণ কি H আছে 2টা। এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা 6, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 5। এই যদি হয় কথা, তুল্য সংখ্যা 1 বসাইলাম, ইনটু ক্রোমিয়ামের কি দেওয়া আছে দেখো 0.03 মোলার দেওয়া আছে, তাহলে এখানে SB বসাবো। S এর মান 0.03 মোলার, ইনটু V এর মান দেওয়া আছে হচ্ছে 25, ইনটু 10⁻³ তার মানে ঘনমাত্রায় কনভার্ট হয়ে গেছে, ইনটু তুল্য সংখ্যা কত? মাত্র লিখছি, তুল্য সংখ্যা হচ্ছে 6। যদি 6 হয় তাহলে এখানে আমার লেখা উচিত এই হচ্ছে সেই 6, ব্রেকেট ক্লোজ করলাম। এই জায়গা থেকে M এর মানটা W এর মানটা ইজিলি বের করা যাবে। আর এই জায়গায় আমি M এর মান জানি কত? এই হচ্ছে 55 লোহার পারমাণবিক ভর মানে ফেরামের, এটা জানি 55.85। এইখান থেকে
কি বের হয়েছে, ডাব্লিউর মান বের হয়েছে। এখন এখানে যে ডাব্লিউর মানটা ভাই বের হয়েছে, এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত আনসার না, কারণ এই জায়গায় ছিল 150 ml, 150 ml থেকে 30 ml কে নিয়ে এই কাজটা করা হয়েছে, 30 ml কে নিয়ে করা হয়েছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো, এই জায়গাতে আমি লিখতে পারি যে হচ্ছে 30 ml কে নিয়ে যে ভরটা পাওয়া গেছে, এটাকে আমি ধরলাম, মনে করো ধরি এখানে x পাওয়া গেছে। তাহলে 30 ml থেকে পাওয়া গেছে কতটুকু, x, অতএব 150 ml থেকে কতটুকু পাওয়া গেছে। তাহলে এখান থেকে বের করা যাবে, এই যে বের করা শেষ, এটা টোটালটা বের হয়েছে। দেখো কারা রিঅ্যাকশন করে, যারা রিঅ্যাকশন করে তারা হচ্ছে বিশুদ্ধ, এখান থেকে যে পরিমাণটা বের হয়েছে এটা হচ্ছে বিশুদ্ধ, কিন্তু আমার কাছে জানতে চাইছিল হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ, বলবো এখন অতএব ভেজাল, ভেজাল ডিরেক্ট যদি শতকরা পরিমাণ বের করতে চাই নিচে বসাবো, আমার আকরিকটা ছিল 5 গ্রামের, নিচে বসাবো 5, আর এখান থেকে আমি ডেল ডাব্লিউ বের করব, যেটা হচ্ছে কত 5 মাইনাস এখান থেকে যে মানটা পাবো, ধরলাম এটা হচ্ছে ওয়াই, এই মানটা ইন্টু হচ্ছে কত বলো 100%। আচ্ছা এটা লেখাই যাবে না, আচ্ছা হচ্ছে 100%, আচ্ছা বের লেখা গেছে যত গেছে, এই হচ্ছে 100%। তখন এখান থেকে ডিরেক্ট ভেজালের শতকরা পরিমাণটা বের হইতো, খুব ইয়ে করা হয়েছে যেন হচ্ছে এক পৃষ্ঠাতে সব কিছু নেই, এই কারণে। আচ্ছা দেখো এই ছিল এখানে কথাবার্তা। এখন পরের যে অংশটুকু ছিল এখানে বলছে ক্যালোমেল, ক্যালোমেল এর সংকেত কোনটা, এটা তো মুখস্থ টাইপের কথা, তাও এখানে দেখো ক্যালোমেলের সংকেত হচ্ছে মার্কারি, যে মার্কিউরাস ক্লোরাইড যেটা আছে এইটা, একটা হচ্ছে, আর নিচেরটা যেটা এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, ওইটা হচ্ছে আস ক্লোরাইড, আস ক্লোরাইডটা হচ্ছে ক্যালোমেলের সংকেত। এখন বলতেছি গলিত অ্যালুমিনার মধ্য দিয়ে, অ্যালুমিনা যে কথাটা বলছে না, অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক, কার আকরিক বলো, অ্যালুমিনিয়ামের আকরিক। এর মধ্যে দিয়ে 30 এম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট যাবত প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। আমি বলি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, এই অধ্যায়ের যত ম্যাথ আছে সব কিছু বের করা যায় কোন সূত্র দিয়ে, কিউ ইকুয়াল এনইএফ, এটা দিয়ে করা যায়। এবার আসলেও তো দেখি করা যায় কিনা। আমার কাছে দেওয়া আছে হচ্ছে 30 এম্পিয়ার বিদ্যুৎ, তার মানে আমার কাছে আয়ের মান দেওয়া আছে, এবং 90 মিনিট যাবত, তার মানে এখানে টি এর মান দেওয়া আছে। আমি কিউ ইকুয়াল কি জানি বলো তো, কিউ ইকুয়াল জানি হচ্ছে আইটি, এখানে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে এখানে 30 এম্পিয়ার, টি এর মান কত 90 মিনিট, এ হচ্ছে 90 ইন্টু 60, 60 কেন দিতে হবে, সেকেন্ডে নিতে হবে অবশ্যই, এ হচ্ছে নিলাম। তারপরে এন, এখানে এন দ্বারা কি বুঝাইতেছে, মোল সংখ্যা, তবে আমি এখানে কত গ্রাম ধাতু জমা হবে যেহেতু জানতে চাইছে, লিখবো ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম, এন এর তো অনেক রূপভেদ আছে, ডাব্লিউ ডিভাইডেড বাই এম লিখবো। এম হচ্ছে আণবিক ভর, এখানে অ্যালুমিনিয়ামের আণবিক ভর জমা হয়, অ্যালুমিনা থেকে যেহেতু নিতেছে তার মানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে 27। এখন এই দেখো অ্যালুমিনিয়াম কত হয় জানি আমরা জানি হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ হয়, যেহেতু সে 3+ হয় তার তুল্য সংখ্যা হচ্ছে 2, আর এফ দ্বারা কি বোঝায় ফ্যারাডে, এটা হবে হচ্ছে কত 96,500, এটা তো ফিক্সড মান, তার মানে এখান থেকে ডাব্লিউর মান কত আসতেছে, ক্যালকুলেট করলে যেই মানটা আসতেছে ওই মানটাই হবে এখান থেকে একটা মান। কথাটা বোঝা গেছে না? তারপরে আসো, তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, হ্যাঁ চার্জ মুক্ত হবে। এখন চার্জ মুক্ত হবে এটা যেভাবে আমরা বুঝবো সেটা হচ্ছে এটা, দেখো এ হচ্ছে লি কে কানা ম্যাকাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পেটাবে আমায়, এই হচ্ছে সেই সক্রিয়তার সিরিজ। লি কে কানা ম্যাকাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পেটাবে আমায়। এই অনুসারে নিচে যেটা থাকে, নিচের গুলো আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে।
এবার দেখো কপার একটু আলাদা কালি নিতেছি। কপার আছে কোথায়? এইখানে। তারপরে জিঙ্ক, জিঙ্ক আছে কোথায়? এইখানে। এজি আছে কোথায়? এইখানে। অ্যালুমিনিয়াম আছে এই হচ্ছে এইখানে। তার মানে সবার নিচে আছে কে? এজি আছে। তার মানে আনসারটা কি হবে বলো তো? এ হচ্ছে এজি প্লাস। বুঝছো কথা? খুব ভালো শর্টকাট কিন্তু এগুলো। এখন আসো, এখানে তোমার কাছে দুইটা মান দেয়া আছে। এই যে তোমার কাছে দুইটা মান দেয়া আছে, এটাকে আমি সুন্দর করে লিখে দিই এখানে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এবং এই জায়গাতে ই অফ হচ্ছে এখানে তোমার এ থেকে, ধরো এখানে A+, এটা দেয়া আছে। যদি তোমার কাছে এরকম দুইটা কোষ বিভবের মান দেয়া থাকে, এখান থেকে ইজিলি বের করা যায়। কিভাবে জানো? তুমি লিখবা ই সেল অফ বড় মাইনাস ছোট। কি বললাম? বড় মাইনাস ছোট। তখন শর্তটা কি? শর্তটা হচ্ছে দুইটাকে একই ফর্মে রাখতে হবে। যেমন এটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটাকে জারণ ফর্ম বলে। যদি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হইতো তখন কিন্তু এটা বিজারণ ফর্ম। দেখো এ থেকে A+, এটাকে বলে জারণ ফর্ম। দুইটাই জারণ ফর্মে আছে। এখন বড়কে, বড় হচ্ছে এইটা, দেখো এখানে আছে হচ্ছে কত? +0.76, এখানে -0.799। তাহলে লিখলাম বড় হচ্ছে আগে যাবে, বড় হচ্ছে +0.76, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তারপরে হচ্ছে ছোট, ছোটর মান কত? -0.799 ভোল্ট। এখন এখান থেকে বের করলে মান যেটা আসবে ওইটাই হচ্ছে এখানে আমার কি বলতো? আনসার। বুঝতে পারছো কথাটা কি বলছি? তবে বড় মাইনাস ছোটর ক্ষেত্রে শর্তটা কি বলছি? উভয়ই একই ফর্মে থাকতে হবে। উভয়ই একই ফর্মে থাকবে। ফর্মে, উভয়ই একই ফর্মে থাকবে, এটা হচ্ছে শর্ত। বুঝছি কথাটা? তারপরে আসো, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে একটু মুখস্থ করে রাখবো, হ্যাঁ? প্লাটিনাম, এটা বারবার আসছে। তারপরে আসো, 10 তার পাত্রের জিঙ্ক দ্রবণ রাখলে, এখন দেখো বলছে কি 10 তার পাত্রে, 10 তার পাত্রে বলছে না? এখন যার পাত্রে রাখতে বলে, যার পাত্রে রাখতে বলে তার হচ্ছে অ্যানোডে জারণ হয়। যার পাত্রে রাখতে বলে তার হচ্ছে অ্যানোডে জারণ হয়। এখন আমরা যদি ইনট সেল বের করতে চাই, একটা বসাইতে হয় হচ্ছে জারণ প্লাস আরেকটা বসাইতে হয় কি বলো? বিজারণ। এখন জারণ কার হবে? যার পাত্রে রাখে, যার পাত্রে রাখে, জিঙ্কের পাত্রে রাখছে, তার মানে তার জারণ হবে। এখানে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে। এটা বাধ্যকতা একদম ফিক্সড হয়ে গেছে যেহেতু তার পাত্রে রাখছে। তার মানে বাকি আরেকটা আছে কি? Fe দ্রবণ রাখতে চাচ্ছে, তার মানে কি হবে? Fe2+ থেকে সে কি হবে বলো? Fe হইতে হবে। Fe থেকে Fe2+ হওয়া যাবে না। এখন পরের যে কথাটা আসছে, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে কি দেয়া আছে? দেয়া নাই, কিন্তু কোশ্চেনে যেটা দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে আমি এখান থেকে লিখতে পারি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা কি হবে? এটা হবে হচ্ছে +0.76, +0.764। শুধু চিহ্নটা চেঞ্জ হবে। এখানে বসাইলাম +0.76 প্লাস Fe2+ থেকে Fe, এটা কি দেয়া আছে? হ্যাঁ দেয়া আছে। কত? 0.44। ক্যালকুলেট করে এখান থেকে বললে মান বের করলে আসতেছে +1.2 ভোল্ট। এটা কোনটা? এই হচ্ছে সেই গ নাম্বারটা। কথাটা বোঝা গেছে না? আসেন তারপরে বলতেছে নিচের কোনটি গ্যালভানিক সেল এই জিনিসটার বিভব বাড়ায়? দেখো এইখানটাতে বিভব বাড়ানোর এই কথাগুলো যখন আসে, তোমাকে একটা জিনিস বলি। এটার জন্য আমি এই যে টোটাল যে ইকুয়েশনটা আছে, এই টোটাল ইকুয়েশনের জন্য আমি আগে কি করব? নার্নস্টের ইকুয়েশনটা বসাবো। এখানে ঘনমাত্রার সাথে রিলেটেড এই যে বিভব বাড়ানোর জন্য এখানে এই জিনিসটা থার্ড ব্র্যাকেট দিয়ে বলতেছে এটা বৃদ্ধি পায় এটা কমায়, তার মানে এখানে ঘনমাত্রার সাথে রিলেটেড মানে নার্নস্টের ইকুয়েশনটা বসাইতে হবে। এই হচ্ছে নার্নস্টের ইকুয়েশন বসাইতেছি। এই হচ্ছে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই EF। এখানে বসে হচ্ছে লন, উপরে বসে হচ্ছে উদ্দীপক। এখানে উদ্দীপকে কে যাবে? উদ্দীপকে কে যাবে জানো?
এখানে উদ্দীপকে যাবে হচ্ছে জিঙ্ক 2 প্লাস। কেমনে বুঝছি? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, বিক্রিয়কে কে থাকবে? এই Ag প্লাস। তাহলে এখানে আমি লিখতেছি জিঙ্ক 2 প্লাস, এই হচ্ছে সেই Ag প্লাস। এখন দেখো এখানে জিঙ্ক 2 প্লাস, এখানে আয়ন হচ্ছে এক্সচেঞ্জ হবে পাওয়ারগুলা, এখানে 2 আছে, এইখানে হবে 2, এখানে 1 আছে, এইখানে হবে হচ্ছে 1। এখন আমি যদি চাই যে এই জিনিসটার মান বৃদ্ধি পাক, তাহলে শর্ত হচ্ছে দুইটা। কি? আমার এক কাজ করতে হবে, এই Ag প্লাস যেটা আছে, এই Ag প্লাসটা বাড়াইতে হবে, এবং এই হচ্ছে জিঙ্ক 2 প্লাস, এই জিনিসটার মান কমাইতে হবে। এই দুইটা শর্তের ক্ষেত্রে হচ্ছে কি হয় জানো? এটার মান বৃদ্ধি পায়, কারণ এটা বাড়াইলে লনের মান কমে, নেগেটিভ আসে, নেগেটিভ পজিটিভ হয়ে যায়, টোটাল মানটা বৃদ্ধি পায়। তো শর্টকাটে কি হয়েছে? এটা বৃদ্ধি পাবে এবং এটা হ্রাস পাবে। এখন দেখি এই কোশ্চেনটা কোথায় কোন জায়গায় বলা আছে। প্রথম যখন দেখতেছি বলতেছি এটা নাকি বৃদ্ধি পাবে, আমি তো বলছি এটা হ্রাস পাবে। এই যে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি এটা হ্রাস পাবে। এই হচ্ছে তার মানে যেহেতু এটা এরকম আসছে, এটা আনসার হইতেছে না। আবার বলতেছে এটা নাকি হ্রাস পাবে, আরে এটা তো বৃদ্ধি পাবে। বলতেছে এটা বৃদ্ধি পাবে, এটাও হইতেছে না। আবার বলতেছে এটা বৃদ্ধি পাবে, ভাই এটাও বৃদ্ধি, এটাও হইতেছে না। কিন্তু এখানে কি বলতো, এই যে হচ্ছে এটা বৃদ্ধি পাবে না, এটা ঠিক ছিল, কিন্তু লাভ তো নাই, দুইটাই ফুলফিল করতে হবে। লাস্টেরটাতে দেখতেছি এখানে কি Ag প্লাস এটা বৃদ্ধি পাবে, এই হচ্ছে Ag প্লাস এটা বৃদ্ধি পাবে, তখনই এটা বৃদ্ধি পাবে। এই ছিল এখানে ব্যাখ্যাটা। এবার ডাবিতেও ঠিক সেম এরকম একটা কোশ্চেন আসছে। তারপরে আসো, এটা করতে গেলে ঠিক সেম আগের মতো আমরা সূত্র বসাবো। কি সূত্র বসাবো? হচ্ছে এটা Q ইকুয়াল NEF। এই জায়গাতে দেখো আমার কাছে বলছে 1 ফ্যারাডে বিদ্যুৎ, তার মানে Q এর মান হচ্ছে 1 ফ্যারাডে ইকুয়াল N এর মান বের করতে বলছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেহেতু, এখানে তুল্য সংখ্যার মান কত? 3 বসাইলাম, 3 ইন্টু হচ্ছে এখানে কি ফ্যারাডে। অতএব এখান থেকে আমি মোল সংখ্যা বের করব। ফ্যারাডে কাটাকাটি, N ইকুয়াল আসতেছে 1/3, আনসার 1/3। বোঝা গেছে না? তারপরে আসো জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এগুলো মুখস্থ করার ভাই কিছুই নাই। দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে লেখে? M ডিভাইডেড বাই কি বলতো? EF। আমি জানি জিঙ্কের হচ্ছে কত, সরি এই হচ্ছে 65.4 ডিভাইডেড বাই জিঙ্কের তুল্য সংখ্যা 2, এটাও জানি, এই হচ্ছে 96,500। এই সূত্র পারলে এখান থেকে এই ক্যালকুলেট করে যেই মানটা আসবে, এই মানটাই হচ্ছে এখানের যে কোনো একটা। বোঝা গেছে? তারপরে আসো, লবণ সেতুতে কোনটি ব্যবহার করা হয়? লবণ সেতুতে আমরা জানি KNO4 ব্যবহার করা হয়, KCl ব্যবহার করা হয়। বইয়ে দেখবা আরও কয়েকটা ইকুয়েশন যদি দেওয়া থাকে ওইগুলো দেখবা। এই অবশ্য আমরা এটা আসলে আগে থেকেই জানি যে আসলে এই জিনিসগুলো যে ব্যবহার করা হয় লবণ সেতুতে। কেন ব্যবহার করা হয়? আয়নের সমতা বজায় রাখার জন্য। তারপরে আসো, এইখানে আমার কাছে জানতে চাইছে, দেখো কোশ্চেন যেটা দেওয়া ছিল এখানে দেওয়া হচ্ছে 200 ml, সরি 250 ml, 250 ml 0.5 মোলার জিঙ্ক সালফেট। আচ্ছা, এই জিনিসটার ই থেকে জিঙ্ক 2 প্লাস থেকে নাকি জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা দেওয়া আছে কত? 0.76 ভোল্ট। এবং ই নট অফ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস দেওয়া আছে 1.66 ভোল্ট, এটা দেওয়া আছে। আচ্ছা, এই যে মানটা আমার কাছে দেওয়া আছে, গ নাম্বার কোশ্চেনে কি বলছে? গ নাম্বার কোশ্চেনটাতে বলছে উদ্দীপকের অ্যালুমিনিয়াম ধাতুর, ঠিক আছে, ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। মাত্র কিছুক্ষণ আগে দেখে আসছি, কি দেখে আসলাম? যার পাত্রে বলে, আমি যখন ই নট সেল বের করতে যাব, যার পাত্রে বলে তার হচ্ছে অ্যানোডে জারণ ঘটে। যার পাত্রে, অ্যালুমিনিয়ামের পাত্রে, তার মানে অ্যালুমিনিয়ামের জারণ হবে, অ্যালুমিনিয়ামের Al থেকে Al3 প্লাস হবে, এটা ফিক্সড। বাকি আছে কি? জিঙ্ক। তাহলে এই হচ্ছে সেই জিঙ্ক। তাহলে এটা কি হইতে হবে? 100% শিওর জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হইতে হবে। একটার জারণ আর একটার বিজারণ, দুইটাকে যোগ করে লিখতে হয়। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস দেওয়া আছে 1.66 ভোল্ট, এই লিখলাম 1.66, এ হচ্ছে প্লাসের, এ হচ্ছে সূত্রের প্লাস।
তারপর জিঙ্ক 2+ থেকে জিঙ্ক লিখতে হয়, এটা ইন্টারচেঞ্জ করে ফেলতে হবে। তাহলে মানটা আসবে কত, এ হচ্ছে -0. এ হচ্ছে 76 দিলাম। এইখান থেকে ক্যালকুলেট করার পর দেখবো এখান থেকে একটা ভ্যালু আসতেছে, ভ্যালুটা কত +0.90 ভোল্ট। এটা পজিটিভ মান আসছে। যদি ই নট সেলের মান, এই ই নট সেলের মান যদি পজিটিভ আসে, কি বলতেছি, ই নট সেলের মান যদি পজিটিভ আসে, ই নট সেল যদি 0 থেকে বড় হয় তখন এটা কি ইন্ডিকেট করে, এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দেয়। এখন স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে নিজে নিজে বিক্রিয়া করে, ফলে কি হয়ে যাবে, পাত্রের ক্ষয় হবে, পাত্রের ক্ষয় হবে। এখন পাত্রের যদি ক্ষয় হয় তাহলে সংরক্ষণ করে রাখা যায় না, সংরক্ষণ করা যায় না। বুঝা গেছে? তার মানে কি সংরক্ষণ করে রাখা যাবে না? সংরক্ষণ করে রাখা যাবে না। তারপরে আসো, তারপরে কোশ্চেনটা কি করছে, উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করা হলো, তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? দেখো এখন ঘনমাত্রা আছে কত, 0.5। তাইলে আমি এই ম্যাথটা একদম ডিরেক্ট এক লাইনে করতে পারি। কিভাবে করতে পারি জানো? আমি লিখব পরিবর্তিত যেই ঘনমাত্রা, এটাকে দিলাম হচ্ছে আমি সেই এস প্রাইম। এখন এস প্রাইম ইকুয়াল আমি বললাম আগে যেই এস ছিল এই এস থেকে বাকিটুকু হবে, তাই না? দেখো তো আমরা সূত্র পারি কি, আমরা সূত্র পারি কিউ ইকুয়াল NEF। এইবার এন এর সূত্র এখানে বসাইতে হবে কি বলতো, SV। তাহলে এখানে যদি আমি SV বসাই তাহলে SBEF ডিভাইডেড বাই হচ্ছে কিউ। তাহলে এখান থেকে আমি এস ইকুয়াল কি লিখতে পারতেছি, এস ইকুয়াল এখানে লিখতে পারতেছি কিউ ডিভাইডেড বাই কি লেখা যায়, EF এ হচ্ছে V। আগে কত ছিল, আগে ছিল এখানে 0.5 বসাইলাম, মাইনাস নিচে হচ্ছে তুল্য সংখ্যা আছে জিঙ্ক সালফেট, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে, দেখি বোঝা যায় 2। এটা হচ্ছে 96,500 এফ এর মান, ভি এর মান এখানে কত দেওয়া আছে 250, এটাকে লিটারে নিলে কত আসে 2.5। আচ্ছা কিউ এর মান কি, এইখানে কিউ এর ডিরেক্ট মান দেওয়া নাই, তবে এখানে আই দেওয়া আছে, টি দেওয়া আছে, এই মানটা বসাই দিলেই কিউ চলে আসে। আই এর মান হচ্ছে 2.5 ইন্টু টি এর মান হচ্ছে, ঘন্টাকে আমি কোথায় নিয়ে যাব বলো, সেকেন্ডে নিয়ে যাব, 3600। ক্যালকুলেট করলে এখান থেকে ডিরেক্ট এক লাইনে ম্যাথ শেষ, ঘনমাত্রা চলে আসে। এটা কিভাবে করলাম, এস প্রাইম বের করব, যেটা আগে এস ছিল, আগের যে এস ছিল এখান থেকে বাদ দিব হচ্ছে আরেকটা এস, কোন এস, যেখানে এটা বিক্রিয়া হয়েছে। এইখান থেকে আমরা সূত্রই পারি শুধু একটা, কিউ ইকুয়াল NEF বসাইলাম, কিউ ইকুয়াল NEF, এখান থেকে এন ইকুয়াল আমি বসাইতে পারি SV। তাহলে এখান থেকে এস ইকুয়াল কি বলা যায়, কিউ ডিভাইডেড বাই BEF নিচে, এই হচ্ছে সেই মানটা এখানে বসাই দিস, এক লাইনে করা যায়। বুঝছো? মার্কস দেওয়াতে স্যাররা কোনো কার্পণ্য এখানে করবে না। তারপরে আসো, এখানে গ নাম্বারটাতে বলতেছে কি জানো, গ নাম্বারটাতে বলতেছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের কোষটির EMF নির্ণয় করো। আচ্ছা এই হচ্ছে সেই আমার কোষ, এখানে ঘনমাত্রা দেওয়া আছে। যখন ঘনমাত্রা দেওয়া থাকে, ঘনমাত্রা দেওয়া থাকলে নার্নস্টের ইকুয়েশন বসাইতে হয়, নার্নস্ট সমীকরণ। কি বললাম, ঘনমাত্রা দেওয়া থাকলে নার্নস্টের ইকুয়েশনটা বসাইতে হয়। তাহলে এবার আসো বসাইলে কেমন আসতেছে, এই হচ্ছে সেই গ নাম্বার, এই হচ্ছে সেই ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই EF লন, উপরে কি যাবে উৎপাদ, এখানে উৎপাদ কি, এই হচ্ছে সেই A2+, নিচে যাবে হচ্ছে বিক্রিয়ক কি, এ হচ্ছে সেই B+, তার জারণ সংখ্যা যেহেতু +1 এটা চলে যাবে এইখানে, এটার যেহেতু +2 এটা চলে আসবে হচ্ছে এইখানে। এইবার আসো এটা বের করি। তো কোশ্চেনে আবার হচ্ছে এর জারণ বিভব দেওয়া আছে 1, এই যে এখানে দেখো এর জারণ বিভব দেওয়া আছে কত, এটা দেওয়া আছে হচ্ছে এটা দেওয়া আছে হচ্ছে 1.18 এবং বি এর
জারণটা দেওয়া আছে কত -0.80। আচ্ছা, তাহলে এখন আমি এখানে বসাবো। বসাইতে গেলে এই 1.18 বসাইছি প্লাস, পরেরটার তো জারণ বসানো যাবে না, বিজারণ বসাইতে হবে। বিজারণ বসাইলে এখানে আসতেছে উল্টাটা, মাইনাস আছে তার মানে প্লাস হয়ে যাবে। এই হচ্ছে সেই 8 মাইনাস আর কোনটা বসবে 8.314 ইন্টু টি 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যখন আমি কেলভিনে প্রকাশ করবো 303, এর মান কত আসতেছে, এই দুইটাকে গুণ করলে আসে হচ্ছে 2 ইন্টু 96,500। এই হচ্ছে লন। A2 প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.05 এবং বি প্লাসেরটা দেওয়া আছে হচ্ছে 0.01। এটার উপর হচ্ছে স্কোয়ার আছে। ক্যালকুলেট করলে এখান থেকে যেই ভ্যালুটা বের হবে এটাই হচ্ছে আনসার। কথাটা বোঝা গেছে না? তারপরে আসো, তারপরের যেটা ঘ, এইটা আবার ঠিক আগের মতো। তাহলে কি লিখতে পারি, এস প্রাইম ইকুয়াল এস মাইনাস কিউ ডিভাইডেড বাই EFV। বসাইলাম, আগে ঘনমাত্রা কত দেওয়া ছিল 0.4, বসাইলাম 0.4 মাইনাস কিউ এর মান ডিরেক্ট দেওয়া নাই, তাহলে আইটি বসাবো। আই এর মান হচ্ছে 10, 15 মিনিট যাবত এটা চালানো করা হয়েছে, তাহলে এটাকে সেকেন্ডে নিব। ই এর মান এখানে কত, তুল্য সংখ্যা, এ হচ্ছে জিঙ্ক নাইট্রেট বলা আছে, দেখেই বোঝা যাচ্ছে এখানে তুল্য সংখ্যা কত 2। এফ দ্বারা কি বোঝায় 96,500, এ হচ্ছে 96,500 ইন্টু ভি হচ্ছে আয়তন, কতটুকু আয়তন 600 ml দেওয়া আছে, তাহলে হবে কত 0.6। এইখান থেকে ক্যালকুলেট করলে ডিরেক্ট একটা মান আসবে। এই মানটাই হচ্ছে কি আমার পরিবর্তিত ঘনমাত্রা ইন্ডিকেট করে। ঠিক আছে কথাটা? এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। দেখো এই অল্পটুকু সময়ের মধ্যে A to Z যতগুলো টপিক আছে সবগুলো এখানে টাচ করা হয়েছে। ঠিক আছে, কিছু কিছু টপিক অবশ্যই একটু বাদ দেওয়া হয়েছে, A to Z করা হয়েছে, লেস ইম্পর্টেন্টগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে, আর বাকি সব কিছু একটা একটা করে এখানে চলে আসছে এবং মুখে মুখে অ্যাটলিস্ট বলা হয়েছে এই টপিকটা আছে, শনাক্তকরণ এই সেই যা আছে হুবহু সব কিছু বলা হয়েছে। এখন তোমাদের কাজটা কি, এই ক্লাসটা করা, এই যে লেকচারগুলো দেওয়া হয়েছে, লেকচার যে পিডিএফটা আছে ওইটা এখান থেকে ভালো করে একটু নজর করা যে কোন কোন টপিকগুলোর ক্ষেত্রে আমরা এখানে গুরুত্ব দিছি। অবশ্যই ওই অংশ থেকেই কোশ্চেনগুলো আসতেছে, তো ওই টপিকগুলো ভালো করে পড়বো। এখানে সিলেক্টেড 8টা সিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এত রিপিটেড আসছে বলারও কোনো অপেক্ষা রাখে না। তো খুব বেশি পরিমাণে এই জিনিসগুলো আসছে, এই হচ্ছে সেই জিনিসগুলা। এবং এমসিকিউগুলো ওই সকল এমসিকিউগুলো নেওয়া হয়েছে যেগুলো প্রত্যেকবারই আসে। তার মানে ওই টপিকগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো সুন্দর করে দেখে রাখবা। আর ওভারঅল কথাবার্তা হচ্ছে যেহেতু আর একদিনই সময় আছে, তো ওই একদিনটা সুন্দর করে কাজে লাগাও, ভালো একটা রেজাল্ট হবে আশা করি। এবং পরীক্ষার হলে গেলে আশা করি অবশ্যই আমাদের কথা মনে পড়বে, কারণ এখানে যে ক্লাসটা করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল এবং এখান থেকে অবশ্যই আশা করি তোমরা ভালো একটা ইফেক্ট তোমাদের জীবনে পড়বে, যে রেজাল্টের ক্ষেত্রে পড়বে। ঠিক আছে, তো বিদায় নিতেছি, সবাইকে আসসালামু আলাইকুম।